গল্প অসম্ভবেও আমার তুমি। কলমে নুসরাত সুলতানা সেজুথি। দ্বিতীয় পর্ব। ঠিক বাজ পড়ার পরমুহূর্তে বিকট শব্দ থেকে নিরিবিলিতে মোর ন্যায় বৃষ্টি সিক্ত একটি পরিবেশ। তবু বিদ্যুৎ চমকানো কিন্তু থেমে যায় না, আর না কমে যায় আকাশের বুকে ভাসতে থাকা কালো মেঘের উৎকট লোমহর্ষক ডাকগুলি মাঝে মাঝে ভয় হতে থাকে। এই বুঝি প্রবল ধেয়ে একটা বাজ এসে গায়ের ওপর পড়ল, এক্ষুনি বুঝি ঝলসে গেল সারা শরীর। এমন ভয় দিন পার করে প্রত্যেকটা ঘরকুনো মানুষ নামক জীবগুলো। তাদের প্রশ্ন আসে, ভীষণ প্রশ্ন আসে, কোত্থেকে আসে এই ভয়ানক গোলাবারুদের ন্যায় বাজ? দূরের ওই আকাশটা থেকে? কিংবা এত বৃষ্টি বা কিভাবে সারিবদ্ধ হয়ে ঝরতে থাকে? আচ্ছা, ওদের কি ক্লান্ত লাগে না? জানা নেই। জীবনে এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমাদের সত্যিই জানা নেই। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবনা ভাবতে থাকে স্নিগ্ধা। ঝুম বৃষ্টি নেমেছে দুপুর থেকে। অবাক হওয়ার বিষয় হলো বৃষ্টির মধ্যেও কখনো কখনো রোদের ঝলকানি দেখা দিচ্ছে। এগিয়ে এসে জানলার গ্রিলে হাতের সবগুলো আঙুল বন্দি করে দাঁড়ায় স্নিগ্ধা। বড্ড শীতল চাহনিতে দেখে সানসেট ছুঁয়ে গড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলোকে। হঠাৎই আকাশের দিকে তাকিয়ে ছেলেমানুষির সুরে বলতে লাগে, এই বৃষ্টিরা তোরা শুনতে পাচ্ছিস আমাকে? দেখতে পাস? বুঝতে পারিস আমি কি বলছি? জানিস, আমার জীবনটাও না তোদের মতোই। তোরা যেমন অনেক আনন্দ উৎসাহ কৌতূহল নিয়ে ওপর থেকে ছুটে আসিস, আমিও ছুটেছিলাম ঠিক এইভাবে। কিন্তু দেখ, তোরা যেমন আবার মাটিতে মিশে অস্তিত্বহীন হয়ে পড়ছিস, আমার অস্তিত্বটাও ঠিক সেরকম ক্ষীণ হয়ে আসছে। বড্ড ক্ষীণ। এটুকু বলে থামে স্নিগ্ধা। শিথিল হাসে। আচমকা পেছনে থেকে বিনম্র গলায় ডেকে ওঠে আবরারদের পুরনো সার্ভেন্ট মকবুল। ছোট ম্যাডাম, আপনার খাবার দেব টেবিলে। ডাক শুনে পেছনে ফিরে তাকায় স্নিগ্ধা। মকবুলকে এক পলক দেখে ওর দিক থেকে চোখ সরিয়ে তাকায় তনয়ার ঘরের দিকে। বন্ধ দরজার ওপাশে তনয়ার বাবা। আবরার আর তনয়া কোনো গভীর আলাপে ব্যতিব্যস্ত। সেদিকে তাকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে স্নিগ্ধা ধীর গলায় জবাব দেয়, আপনি যান, আমি পরে খাবো। মকবুল ব্যস্ত গলায় বলে ওঠে, কিন্তু ম্যাডাম, স্যার বলেছেন আপনাকে তাড়াতাড়ি খাবার দিতে। সে তো এখন প্রথম স্ত্রীর সাথে ঘর জুড়তে ব্যস্ত, অপরাধের সাফাই দিতে ব্যস্ত নিজের শ্বশুরের কাছে। তার কি আর এসবে মন থাকবে? মনে মনে ভাবে স্নিগ্ধা। যথাযথ উত্তর না পেয়ে কিঞ্চিত গলা বাড়িয়ে ডাকে মকবুল, তাহলে ম্যাডাম খাবার দেব। স্নিগ্ধার ধ্যান ভাঙে। মকবুলের দিকে তাকিয়ে হালকা ঠোঁট এলিয়ে জবাব দেয়, না, খিদে নেই। বাবার পাশে চুপচাপ বসে আছে তনয়া। কখনো আর চোখ তুলে দেখছে আবরারকে। আবরার তাদের সামনের চেয়ারে নিশ্চিন্ত ভঙ্গিমায় বসে আছে। এবার তোফায়েল গম্ভীর মুখে বলে ওঠে, তোমার নতুন বিয়ের কারণটা আমাকে বলবে আবরার। আবরার চোখ তুলে তাকায়। উত্তর না দিয়ে চোখ ঘোরায় তনয়ার দিকে। বাবাকে দিয়ে আমাকে শায়েস্তা করতে চাইছেন তনয়া। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না কিন্তু। চট করে মেঝের দিকে চোখ নামিয়ে নেয় তনয়া। তোফায়েল ক্রুদ্ধ গলায় প্রশ্ন করে, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না আবরার? বেশ অভদ্র হয়েছ দেখছি। এবারও উত্তর দেয় না আবরার। আবরারকে চুপ দেখে তোফায়েল আবারও একইভাবে বলে, আমার মেয়ে কি তোমার ঘাড়ে বোঝা হয়ে গেছিল? কেন এরকম করলে ওর সাথে? আচমকা আবরার ঠোঁট বাঁকিয়ে হালকা শব্দে হেসে ওঠে।
তনয়া তোফায়েল দুজনেই ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে তাকায়। বিগড়ানো মেজাজ আরো খারাপ হয়ে আসে তোফায়েলের। উঠে দাঁড়িয়ে রুর গলায় বলে, আমি কি তোমাকে কৌতুক শুনিয়েছি যে তুমি হাসছ? বাড়াবাড়ির একটা সীমা আছে, যেটা তুমি পার করে ফেলেছ আবরার। এত বড় অপরাধ করেছ, তারপরেও তোমার কথা রাখতে আমি তোমার ওই থার্ড ক্লাস টাইপ ওয়াইফের সামনে কোনো রিয়্যাক্ট করিনি। কিন্তু তাই বলে ভেবো না যে আমি কিছু করতেও পারবো না। এবার আবরারও উঠে দাঁড়ায়, দৃঢ় গলায় জবাব দেয়, আমি জানি আপনি কি করতে পারবেন, তার প্রমাণ আমি পেয়েছি। কিন্তু স্নিগ্ধাকে এসব নিচু প্রকৃতির বিশেষণ দেবেন না। তোফায়েল দাঁত চিবিয়ে বলে ওঠে, তাহলে আমার মেয়েকে ঠকানোর ভুল তুমি কি করতে পারো আবরার? আবরার হাসে, শীতল হাসে, জবাব দেয়, আজ আপনি আমাকে ঠকাবেন, আর কাল আমি আপনাকে ঠকাবো, এটাই তো পৃথিবীর নিয়ম আঙ্কেল, তাই না? চমকে তাকায় তোফায়েল। হতবিহ্বল হয়ে উঠে দাঁড়ায় তনয়া, কাপা গলায় প্রশ্ন করে, মা নে কি বলতে চা ন আপনি আবরার? তনয়ার দিকে আবরার ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, আপনি ভয় পাচ্ছেন মনে হচ্ছে তনয়া। কিন্তু কেন? তনয়া ইতস্তত করে কিছু বলতে গেলেও তোফায়েল মাঝপথে বলে ওঠে, আকাশ কুসুম কথা বলো না আবরার, এসব বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না। জিজ্ঞাসায় গাঢ় হয়ে আসে আবরারের কুঞ্চিত হৃদয়, বলে ওঠে, আমি কোনো অপরাধ করলেই না হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইব, তাই না আঙ্কেল? তনয়া এবার তেতে উঠে বলল, দেখলে পাপা, ওনার মধ্যে কোনো অনুশোচনাই নেই। ওই মেয়ের রূপের জাদুতে পুরোপুরি বশ করে নিয়েছে ওনাকে। আবরার তনয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আমার অনুশোচনা কেন হবে তনয়া? আর রূপের কথাই যদি বলেন, তাহলে রূপ তো আপনারও আছে। আপনার জাদুতে কেন বশ হলাম না আমি? বাবা মেয়ে দুজনের মুখই তিক্ত হয়ে আসছে আবরারের এমন রসিকতাপূর্ণ কথায়। চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে তনয়া জবাব দিল, কারণ আমি বশীকরণ শিখিনি। আবরার চট করে বলে ওঠে, ফাঁসাতে শিখেছেন তাই তো? তোফায়েল এবার ক্রোধান্বিত হয়ে মাঝপথে উত্তর দেন, পুরনো কথা রাখো আবরার, যা হয়েছে হয়েছে, তাই বলে তার রেশ ধরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো না। আবরার শান্ত গলায় বলল, কেন পারি না আঙ্কেল? তোফায়েল দাঁত চিবিয়ে বলে, কারণটা তুমি জানো না। এক স্ত্রী থাকাকালীন আরেকজনকে স্ত্রী বানানো অন্যায়, ঘোর অন্যায়। আবরার ওপর নিচ মাথা ঝাঁকায়, বলতে লাগে, ওহ আচ্ছা আচ্ছা, তাই? কিন্তু আঙ্কেল, তনয়া আমাকে ভালোবাসতো বলে ও আমাকে বিয়ে করেছে। তাহলে আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করব, সেটা কেন অন্যায় হবে? তনয়া এবার অধৈর্য গলায় বলল, আপনি না জানার ভান করছেন তাই না? কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমরা বুঝতে পারছি না আপনার চালাকি। আবরার মুচকি হেসে বলে ওঠে, চালাকি তো আমি আপনাদের বুঝিনি তনয়া, যেটা আপনি আর আপনার ভদ্রলোক বাবা করেছিলেন। এবার চালাকি শুধু আপনারাই করবেন। বাজিমাত দেবেন, অন্যরা শুধু তার ভুক্তভোগী হবে, তারা কিছুই করবে না। তাই তো? তোফায়েল উত্তেজিত গলায় বলে, এসব বলে তুমি সত্যি কি প্রমাণ করতে চাইছো আবরার? আবরার ভ্রু কুঁচকে বলে, কিছুই না আঙ্কেল, আমি তো করতে আসিনি যে প্রমাণ করব। হাত জোর করে বলবো জজ সাহেব, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। কথাটা বলেই শব্দ করে হেসে ওঠে আবরার। তনয়া অবাক হয়ে একবার আবরারের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে। আবরারের এমন বিশ্রী মজাগুলো আরো অধিক বিশ্রী লাগতে শুরু করে তোফায়েলের।
রাগে ক্রোধে এক হাতের কবজি দিয়ে আবরারের গলায় ঝোলানোটাই শক্তভাবে হাতে পেঁচিয়ে টেনে ধরে তোফায়েল। কপিত ক্রুদ্ধ গলায় বলে, অনেক হয়েছে তোমার ফাজলামো আবরার। এতক্ষণ সহ্য করেছি, তুমি আমার মেয়ের জামাই নও বরং আমার বন্ধুর ছেলে বলে, কিন্তু তুমি মাত্রা ছাড়িয়ে গিয়েছ। একে তো একটা মালির মেয়েকে বিয়ে করে আমার মেয়েকে ঠকিয়েছ, তার ওপর আবার দাঁত কেলিয়ে হেসে অপমান করছো আমাদের। মৃদু হেসে তোফায়েলের হাতের মুঠো থেকে টাই ছাড়িয়ে নেয় আবরার। ছোট্ট একটা দম ফেলে বলে ওঠে, এই একই কথা তো আমিও বলতে পারি আঙ্কেল। শুধুমাত্র আপনি আমার বাবার বন্ধু বলেই আমিও আপনাকে সম্মান দিচ্ছি, না হলে এমনও তো হতে পারত যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, তাই না? তনয়া বিস্মিত হয়ে পড়ে আবরারের এমন কথায়। অন্যদিকে আগুন চোখে তাকিয়ে ধমকে ওঠে তোফায়েল, আবরার, হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? তোমার এত স্পর্ধা! আমার স্পর্ধা অনেক বেশি, সেটা তো আপনি জানেনই। কিন্তু এই যে আপনাকে আমি সম্মান দিচ্ছি, এটা আমার ভয় বা স্পর্ধা কম হওয়ার দরুন নয় আঙ্কেল, এটা আমার ভদ্রতা, শীতল গলায় জবাব দেয় আবরার। তনয়া বিস্মিত চোখে চেয়েই বলল, আপনার কি হয়ে গিয়েছে আবরার? আপনি আমার সাথে যা করছেন আমি মেনে নিয়েছি, তাই বলে আমার বাবাকেও অপমান করছেন, তাও ওই 2 টাকার মেয়ের জন্যে? সরু চোখে তাকায় আবরার, শক্ত গলায় বলে ওঠে, কথা আমাদের মধ্যে হচ্ছে তনয়া, স্নিগ্ধাকে এর মাঝে আনবেন না। আর আমার কিছুই হয়নি, শুরু থেকেই আমি এমনটাই ছিলাম এবং ভবিষ্যতেও এমনি থাকব। আপনি সব মেনে নিচ্ছেন কারণ বিয়েতে আপনার মরিয়া হওয়ার যৌক্তিকতা ছিল, আমার নয়। তনয়ার চোখ সিক্ত হয়ে আসে অশ্রুতে, ফিচেল গলায় বলে, আপনাকে ভালোবেসে আমি তবে অন্যায় করেছি, এটাই বলতে চাইছেন? আবরার নির্বিকার ভাবে উত্তর দিল, ভালোবাসা অন্যায় সেটা তো বলিনি, মিথ্যে বলে বিয়ে করা অন্যায়। এ পর্যায়ে কান্না মুখেই বিদ্রূপ করে হেসে ওঠে তনয়া। ভ্রু নাচিয়ে বলল, আপনি নিজেও তো ওই মেয়েটাকে মিথ্যে বলে জোর করে বিয়ে করেছেন, তাই না আবরার? তাহলে একই দোষে তো আপনিও দোষী হলেন। আবরার শান্ত গলায় উত্তর দেয়, আমি মিথ্যে বলিনি, আর বিয়েতে ওকে কোনো জোরাজুরিও করিনি। আপনি এসব ছাড়ুন, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা বুঝে নেব। তনয়া কিছু বলতে নিলে তোফায়েল ধৈর্যহীন গলায় বলে ওঠে, এতটা পতন হয়েছে তোমার? এক স্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্য স্ত্রীর কথা তুলছ? বাহ, ভেরি গুড। ভাগ্যিস আসাদ বেঁচে নেই, না হলে ছেলের এত উন্নতি দেখে হয়তো নিজেই সুইসাইড করত। আবরার স্ফীত হেসে বলে ওঠে, সুইসাইডের থেকেও অনেক বড় স্বাদ আপনি ওনাকে দিয়েছিলেন, তো ওটাই অনেক। এটুকু বলে থামল আবরার, পরক্ষণে তোফায়েলের গরম চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার আর কিছু বলার আছে আঙ্কেল? অনেকটা জার্নি করে এসেছি তো, বিশ্রাম দরকার। আপনিও নিশ্চয়ই জার্নি করে এসেছেন। তাহলে আমি মকবুলকে বলছি গেস্ট রুমটা খুলে দিতে, কেমন? আবরার উল্টো ঘুরে হাঁটা ধরতেই পেছনে থেকে অসহ গলায় তোফায়েল বলে ওঠে, এত দাপট দেখাচ্ছ আমাকে? এই তোফায়েল পাঠানকে চাইলে আমি তোমাকে জেলে ঢোকাতে পারি, সেটা কি তুমি জানো আবরার? আবরার পিছু ফিরে তাকায়, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, তাই? তা আমার কোন অপরাধে আমাকে জেলে দেবেন আঙ্কেল? তোফায়েল এবার বাঁকা হেসে বলেন, তুমি তো ছোট আবরার, টগবগে রক্ত তোমার, আইনের ব্যাপার স্যাপার খুব একটা জানো না এখনো।
আর তাই অজান্তে এমন একটা ভুল কাজ করে ফেলেছ। আমি বুঝতে পারছি। ব্যাপার নয়, এসব ছোটখাটো বিষয় মেটানো আমার বা হাতের কাজ। আবরার ঠান্ডা স্বরে জবাব দেয়। হতে পারে, অন্তত আপনার থেকে প্যাচালো দুনিয়া কম চিনেছি, এটাতে আই এম শিওর। তবে আপনার কোন আইন আমাকে জেলে নেবে সেটাও তো বলুন। তোফায়েল কিছু বলার আগেই তনয়া ভাঙা গলায় বলে ওঠে, আমি বলছি আবরার। এবার এগিয়ে এসে আবরারের মুখোমুখি দাঁড়ায় তনয়া। জিজ্ঞাসাসূচক ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরার। তনয়া এবার বেশ ঝাঝালো গলায় বলে ওঠে, আপনি হয়তো ভুলে গিয়েছেন আবরার, দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। আর আপনার আর ওই মেয়েটার বিয়েতে আপনি আমার অনুমতি নেননি। সুতরাং আমি আপনার বিরুদ্ধে মামলা করলে কি হবে ভাবতে পারছেন? আবরার অবাক হওয়ার ভান করে বলল, কি হবে তনয়া? ফাঁসি। পাশ থেকে তোফায়েল মোটা গলায় জবাব দেয়, সেটা সময় এলেই বুঝবে। তনয়া পুনরায় কঠোর গলায় বলে ওঠে, ফাঁসি না হোক, কমসে কম জেল তো খাটবেন। কিন্তু আমি এরকম কিছুই করতে চাইছি না আবরার। যদি আপনি ওকে ডিভোর্স দিয়ে আমাকে মেনে নেন তো এখন আপনিই ভাবুন আপনি কি করবেন। নিজের ভালোটা কিন্তু পাগল ও বুঝতে পারে। আবরার চিবুকে হাত ঠেকিয়ে ভাবার ভঙ্গিতে বলে ওঠে, সত্যিই চিন্তার বিষয় তো, আপনি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিলেন তনয়া। তনয়া এবার ক্ষিপ্ত স্বরে জবাব দেয়, আপনি কি ভাবছেন আমি মজা করছি আবরার? আপনি চান আমি এমন করি? আবরার সোজা হয়ে পকেটে হাত গুজে দাঁড়ায়। কিঞ্চিত বাঁকা হেসে বলে ওঠে, সেটা অবশ্যই আপনার আর আপনার বাবার চয়েজ। আপাতত আমার চয়েজ হলো আমাকে স্নিগ্ধার কাছে যেতে হবে। আমি আসি এখন। বাই। তনয়ার দিকে মুচকি হেসে দরজা খুলে বেরিয়ে যায় আবরার। পেছনে মেয়ের হতাশ দৃষ্টির সাথে সাথে আক্রোশ নিয়ে তাকিয়ে থাকে তোফায়েল। অনেক উড়ছো আবরার, অনেক। এর শাস্তি আমি তোমায় দিয়েই ছাড়ব। কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই চমকে পেছনে ফেরে স্নিগ্ধা। আবরার ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, তোমাকে তো রুমে যেতে বলেছিলাম, তুমি এখানে কি করছো? স্নিগ্ধার মুখটা আরো গম্ভীর হয়ে আসে আবরারকে দেখে। ক্ষুণ্ণ গলায় উত্তর দেয়, এমনি দাঁড়িয়ে আছি। আবরার ভ্রু বাঁকায়, নিচের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নেয়। কিছু একটা ভেবে চট করে কোলে উঠিয়ে নেয় স্নিগ্ধাকে। আচমকা ব্যাপারটাতে হকচকিয়ে ওঠে স্নিগ্ধা। ভারসাম্য রাখতে আবরারের গলা জড়িয়ে ধরে হাত দিয়ে। ব্যস্ত গলায় বলে ওঠে, কি করছেন? নিচে নামান, আমায় পড়ে যাব। আবরার কোনো কথা কানে না নিয়ে রুমের দিকে হাঁটা ধরে। স্নিগ্ধা অনর্গল নিচে নামাতে বললেও পাত্তা দেয় না সেসবে। রুমের ভেতরে প্রবেশ করে পা দিয়ে দরজা ঠেলে দেয় আবরার। খট করে শব্দ তুলে আটকে যায় সেটি। এগিয়ে এসে স্নিগ্ধাকে বিছানার ওপর বসিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। স্নিগ্ধা প্রথম কয়েক দফায় অবাক চোখে তাকিয়ে থাকে, আবরার গায়ের কোট খুলতে খুলতে বলে ওঠে, এভাবে তাকিয়ে না থেকে গিয়ে শাড়ি পাল্টে নাও যাও, খিদে আমারও পেয়েছে। স্নিগ্ধা একইভাবে বসে থাকে। এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে কপাল কোঁচকায় আবরার। কি হলো? যাও। স্নিগ্ধা মাথা তুলে তাকায়, শীতল গলায় প্রশ্ন ছড়ে, তনয়া আপু অনেক বড় লোকের মেয়ে তাই না? স্নিগ্ধার প্রশ্নে কৌতূহলে গাঢ় হয়ে আসে আবরারের ভ্রু কুঞ্চন। হঠাৎ এই প্রশ্ন। স্নিগ্ধা মৃদুস্বরে জবাব দেয়, ওনার বাবাকে দেখে মনে হলো। আবরার এবার ভ্রু সোজা করে স্বাভাবিক মুখে বলে ওঠে, আর কি মনে হলো? স্নিগ্ধা শান্ত ভঙ্গিতে বলে, কিছু না। কিছুক্ষণের জন্যে চুপ করে যায় দুজনে, ততক্ষণে শার্ট থেকে শরীর উন্মুক্ত করে আবরার। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে স্নিগ্ধার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ায়।
এবার স্নিগ্ধা এগিয়ে আসে আবরারের দিকে, উদ্বেগপূর্ণ গলায় বলে ওঠে, আমাকে বাড়িতে কবে দিয়ে আসবেন তাহলে? আবরার স্নিগ্ধার দিকে সরু চোখে তাকায়, জবাব দেয়, আজকেই না এলে তাহলে? এত ঘন ঘন বাবার বাড়ি যেতে নেই, প্রয়োজন পড়লে ওনাদের ডেকে নিও। স্নিগ্ধা শান্ত ভাবে বলে, আমি বরাবরের মতো দিয়ে আসার কথা বলছি। আবরার ভ্রু কুঁচকে নেয়, মানে? স্নিগ্ধা ধরা গলায় উত্তর দেয়, আজ নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি, আর সেটা নিশ্চয়ই আমাকে ডিভোর্স দেয়ার। আমার কিন্তু এতে কোনো আপত্তি নেই। আবরার এবার গা কাঁপিয়ে হেসে ওঠে, এরূপ হাসির কারণ বোধগম্য হয় না স্নিগ্ধার। বোকার মতো তাকিয়ে থাকে খানিকক্ষণ। আবরার আলমারির দিকে এগিয়ে গিয়ে ধূসর রঙের শার্ট বের করে পরতে শুরু করে। স্নিগ্ধা এবার উদ্বেজিত গলায় বলে, কি হলো বললেন না যে? আবরার শার্টের হাতা ফোল্ড করতে করতে জবাব দেয়, কি বলবো? ও হ্যাঁ, তোমাকে বাড়িতে বরাবরের জন্যে কবে দিয়ে আসব, বা তোমাকে ডিভোর্স দিচ্ছি কবে? স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায়। আবরার কিছু না বলে এগিয়ে আসে ওর দিকে, ডান হাত দিয়ে স্নিগ্ধাকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস গলায় উত্তর দেয়, সেটা যে এ জীবনে হচ্ছে না স্নিগ্ধা আবরার চৌধুরী। স্নিগ্ধা আবরারের ফর্সা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগেই তার চোখ পৌঁছায় আবরারের গলার দিকে। সেদিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে থাকে স্নিগ্ধা। স্নিগ্ধার এরূপ দৃষ্টি দেখে আবরার ভ্রু নাচিয়ে বলে ওঠে, এভাবে কি দেখছো? কৌতূহলী মুখ নিয়ে স্নিগ্ধা আবরারের গলার দিকে চোখ ইশারা করে, প্রশ্ন করে, এটা কিসের আঁচড়? আবরার একবার সেদিকে তাকায়, কিন্তু দৃষ্টি তার যথাযথ জায়গায় না পৌঁছালে হাত বোলায় গলাতে, মুহূর্তেই জ্বলে ওঠে জায়গাটা। স্নিগ্ধা আবারও অধীর গলায় জিজ্ঞেস করে, বলুন এটা কিসের আঁচড়? আবরার নির্বিকার ভাবে উত্তর দেয়, তনয়ার নখের আঁচড়। স্নিগ্ধা প্রথম দফায় ভ্রু কোঁচকায়, বিস্মিত হয়, কয়েক মুহূর্তে নিজেকে সামলে উদ্বেগ গলায় প্রশ্ন ছোড়ে, মানে? আবরার স্নিগ্ধার মুখের দিকে ঝুঁকে আসে, বাঁকা হেসে জবাব দেয়, একটা মেয়ের নখের আঁচড় কখন একটা ছেলের গলায় থাকে মানেটা তুমি বুঝে নাও। মুহূর্তেই কান ভারীর সাথে সাথে কাঠ হয়ে আসে স্নিগ্ধার মুখমণ্ডল। আপনি আমার বাবাকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন, সেটা ফেরত দিতে এসেছি। চিকন মেয়েলি গলার আওয়াজে পেছনে ফিরে তাকায় আবরার। দরজার ওপাশের ব্যক্তিকে দেখতেই কিছু মুহূর্তের জন্যে সময় ওখানেই থমকে আসে তার। কাঁধের দুপাশে দুটো বেনুনি ঝুলিয়ে পরনে সুতির থ্রি পিসে হালকা পাতলা গরনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটিকে অতি পরিচিত মনে হয় আবরারের। মনে পড়ে কদিন আগেই গাড়ির জানালার কাঁচ নামিয়ে মুগ্ধ চোখে দেখা সেই মেয়ের কথা। হ্যাঁ, এই তো সেই মেয়ে, দুদিন আগে যাকে আমি দেখেছি, এক ধ্যানে দেখেছি, অভিভূত হয়েছি, যার রূপে আটকে গিয়েছি কয়েকক্ষণের জন্যে। এটাই তো সেই পরী। আবরারের চাহনি দেখে মেয়েটি অস্বস্তি বোধ করে, গলা খাকারি দিয়ে কেসে ওঠে। টনক নড়ে আবরারের। এবার ধীর কদম ফেলে মেয়েটির দিকে এগিয়ে আসে আবরার। মুখোমুখি দাঁড়ায় মেয়েটির, শীতল চাহনিতে প্রশ্ন করে, তুমি? মেয়েটি চোখ নামিয়ে নিয়ে মৃদু গলায় উত্তর দেয়, আমি স্নিগ্ধা, আপনাদের মালি মজিদ হোসেনের মেয়ে। কথাটা শুনতাই ভ্রুগুলো কুঁচকে নেয় আবরার। মজিদের মতো মালির ঘরে এত সুন্দরী মেয়ে, অনেকটা পানা পুকুরে পদ্ম ফোটার মতো। স্নিগ্ধা আবরারের দিকে তাকায়, কোনো রকম সাহস সঞ্চয় করে হাত বাড়িয়ে হাতের মুঠোটা মেলে ধরে আবরারের সামনে। স্নিগ্ধার মুখ থেকে চোখ সরিয়ে আবরার সেদিকে তাকায়। স্নিগ্ধা মৃদু গলায় বলে, টাকাটা রাখুন। আবরার স্বাভাবিক গলায় বলল, কেন? স্নিগ্ধা ইতস্তত করে বলে ওঠে,
বাবার কাছে শুনেছিলাম আপনি এই গ্রামে প্রথমবার এসেছেন, তাই আপনার স্বাগত জানাতে খুব যত্ন করে একটা মালা বানিয়ে দিয়েছিলাম আমি। তার বিনিময়ে টাকা কেন নেব? এটা আপনিই রেখে দিন, আমি কাজের পুরস্কার চাই না। আবরার একইভাবে তাকিয়ে থাকে। আবরারের দিক থেকে কোনো রূপ সাড়া না পেয়ে স্নিগ্ধা আবারও নিজে থেকেই বলে ওঠে, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি আসলে। আবরার ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, তোমার বাবা জানেন তুমি আমাকে টাকা ফেরত দিতে এসেছো? স্নিগ্ধা সামান্য মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। আবরার কপাল কুঁচকে নিয়ে বলল, উনি পাঠিয়েছেন তোমায়। স্নিগ্ধা এবার দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। পরক্ষণে স্নিগ্ধা মৃদু গলায় বলে ওঠে, আসলে বাবা আপনার সামনে এসে টাকা দিতে ইতস্তত করছিলেন, তাই আমি। আবরার মুচকি হেসে স্নিগ্ধার মেলে ধরা হাতে হাত ছোঁয়ায় নিজের। স্নিগ্ধার নরম হাতের আঙুলগুলোকে মুঠো করে দেয়। ব্যাপারটাতে চোখে মুখে এক রাশ জিজ্ঞাসা নিয়ে তাকায় স্নিগ্ধা। আবরার শান্ত গলায় বলে, এটা আমি তোমার কাজের বিনিময়ে দিলেও এখন তোমাকে উপহার দিচ্ছি, ঠিক যেভাবে তুমি বেলি ফুলের মালা দিয়েছিলে আমায়, সেরকম। আশা করি এবার নিতে অসুবিধে হবে না তোমার। স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে খানিকক্ষণ ভাবে, আবারও আবরারের দিকে তাকায়। আবরার ভ্রু নাচিয়ে বলে ওঠে, এত কি ভাবছ? কারো উপহার নিতে এতটা ভাবতে হয় নাকি? স্নিগ্ধা অধীর গলায় বলে, কিন্তু কারো মুখের ওপর উপহার ফিরিয়ে দিতে নেই কিন্তু। আবরারে কথায় এবার ঠোঁট প্রসারিত করে হাসে স্নিগ্ধা। মুহূর্তেই ধূপ করে আঘাত হানে আবরারের বুকের বাম দিকটায়। কয়েক দফার জন্যে হারিয়ে ফেলে নিজেকে। মন মস্তিষ্ক জুড়ে স্রোত বইতে থাকে একটা কথার, ইস কি সুন্দর হাসি। স্নিগ্ধা এবার ধীর গলায় বলল, ঠিক আছে, উপহার নিতে আমার অসুবিধে নেই, টাকাটা আমি রাখছি। আবরার ঠোঁট বাঁকা করে বলে, বাহ, ভেরি গুড গার্ল। এবার আমি আসি তাহলে। স্নিগ্ধা উল্টো ঘুরে সামনের দিকে পা বাড়ায়। এগিয়ে যাবে এর আগেই পেছনে থেকে ডেকে ওঠে আবরার, শোনো। স্নিগ্ধা জিজ্ঞাসা নিয়ে পিছু ফিরে তাকায়। বলুন। আবরার ঠোঁট ভিজিয়ে নেয় জিভ দিয়ে, বলে ওঠে, আমি তো গ্রামে প্রথমবার এসছি। তুমি কি তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? স্নিগ্ধার প্রথম দফায় অবাক লাগে, পরক্ষণে মুচকি হেসে জবাব দিল, আপনি এই গ্রামের জমিদারের ছেলে, আমি আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। এটা সম্ভব? আবরার পকেটে দু হাত গুজে দাঁড়ায়, উদ্বেগহীন গলায় বলল, জমিদারের ছেলেকে যে টাকা ফেরত দিতে আসতে পারে, সে এটাও পারবে। স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে। আবরার চোখ ভরে দেখে নেয় সেই হাসি। পরক্ষণেই স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে ওঠে, আজ পারবো না, আজ আমার অনেক কাজ বাড়িতে। আবিরার ভ্রু কুঁচকে বলল, কি কাজ? বাবা ঘরের চাল পাল্টাবে, সব চাল ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ছে, তাই বাবাকে সাহায্য করতে হবে আমাকে আর মাকে। মা বলে দিয়েছে আপনাকে টাকাটা দিয়েই বাড়িতে ফিরতে। কাচুমাচু মুখ নিয়ে জবাব দিল স্নিগ্ধা। আবরার চোখ সরু করে কিছু একটা ভাবে। খানিকক্ষণ বাদে বলে ওঠে, বেশ, আমি তবে দুজন লোক পাঠিয়ে দিচ্ছি তোমার বাবাকে সাহায্য করতে, তুমি আমার সাথে চলো। স্নিগ্ধা অসহ্য গলায় বলল, কিন্তু মা যদি আমায় কিছু বলে? আবরার মুচকি হেসে বলল, আমি ওনাকে বলে দেব না হয়, এবার চলবে তো? কিছু একটা ভেবে হ্যাঁ বোধক মাথা কাত করে স্নিগ্ধা। আবরার উদ্বেজিত ধ্বনি নিয়ে বলে, তাহলে যাওয়া যাক। পেছনে থেকে স্নিগ্ধার গলা খাকারি কাশির শব্দে ভাবনার ফিনফিনে সুতো ছিঁড়ে যায় আবরারের। পুরনো স্মৃতি চারণ থেকে বেরিয়ে ঘুরে তাকায় আবরার।
আবরারের নির্জীব দৃষ্টির দিকে তাকিয়ে স্নিগ্ধা মৃদু গলায় বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, ভেতরে আসুন। আবরার কথাটা কানে তোলে না, উল্টে নিজেই প্রশ্ন করে বসে, এতক্ষণ আমি কি ভাবছিলাম বলতো? স্নিগ্ধা কপাল কুঁচকে বলল, আমি কি করে জানব? আবরার মুচকি হেসে ডান হাত বাড়িয়ে স্নিগ্ধাকে নিজের কাছে টেনে আনে। স্নিগ্ধাকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে পিঠ মিশিয়ে নেয়। স্নিগ্ধার কাঁধে শীতল থুতনি ঠেকাতেই হিমস্পর্শে ঈষৎ কেঁপে ওঠে স্নিগ্ধা। আবরার ফিসফিস গলায় বলে ওঠে, ভাবছিলাম আমাদের প্রথম দেখা হওয়ার কথা। তুমি আমাকে সারা গ্রাম ঘুরিয়েছিলে, সেই দিনটা কিন্তু বেস্ট ছিল আমার কাছে। এ পর্যায়ে স্নিগ্ধা আবরারের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়, উচ্ছ্বসিত গুলায় বলে ওঠে, হ্যাঁ, আপনি গোবরে পা দিয়ে কেমন নাক সিটকে ইয়াক ইয়াক করছিলেন। কথাটা বলেই শব্দ করে হাসতে শুরু করে স্নিগ্ধা। প্রথম দফায় আবরার ভ্রু কুঁচকে তাকালেও আস্তে আস্তে মুগ্ধ চোখে মোড় নেয় তার দৃষ্টি। আচমকা আবরার স্নিগ্ধাকে আরো শক্ত করে চেপে মিশিয়ে নেয় নিজের সাথে। স্নিগ্ধার কালো চুলে নাক ঘষতে থাকে। হকচকিয়ে হাসি থামিয়ে ফেলে স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে ওঠে, এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। বিরক্ত হয় আবরার, স্নিগ্ধার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি কি সব সময় রোমান্সে বাধা দিতে তৈরি হয়ে থাকো? আমি এখন রোমান্সের মুডে আছি। বিরক্ত করছো কেন? আবরারের কথার মানে বুঝতেই তড়িঘড়ি করে হাত পা ছোটাছুটি শুরু করে স্নিগ্ধা। আবরারের হাত কোনো রকম ছোটাতে সফল হতেই চট করে দূরে সরে দাঁড়ায়। প্রগাঢ় গলায় বলে, আপনি ভারী বজ্জাত লোক। সব সময় সুবিধে নেয়ার ধান্দায় থাকেন, তাই না? বাঁকা ঠোঁটে হেসে সোজা চুলগুলোকে ওপরে ঠেলতে ঠেলতে স্নিগ্ধার দিকে এগিয়ে আসে আবরার। স্নিগ্ধার দিকে এক হাত বাড়িয়ে দেয় ওকে ছোঁয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা বুঝতে পেরে দু কদম পিছিয়ে যায় স্নিগ্ধা। আবরার আবারও এগিয়ে আসে, স্নিগ্ধা এবার পেছাতে গেলেই দেয়াল ঘেঁষে রাখা সোফার সাথে পা বেঁধে আচমকা ধপ করে বসে পড়ে সোফার ওপর। আবরার উচ্চশব্দে হেসে ওঠে, তাতে মুখ কাচুমাচু করে নেয় স্নিগ্ধা। হাতে ভর দিয়ে উঠতে গেলে দ্রুত পায়ে এগিয়ে এসে আবরার শুয়ে পড়ে স্নিগ্ধার কোলের ওপর। আবরারের দুষ্টু বুদ্ধি দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে স্নিগ্ধা। আবরার এবার চোখের পাতা এক করে নেয়, ছেলেমানুষি আওয়াজে বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো। স্নিগ্ধা অবাক হয়ে বলে, মানে কি? আবরার স্নিগ্ধার কোলে নিজের মাথাটা আরেকটু ঘেঁষে নেয়। সুরসুরি লাগতে শুরু করে স্নিগ্ধার। অধীর গলায় বলে, আরে কি করছেন? এত নরলে আমার সুরসুরি লাগে তো। আবরার মৃদু স্বরে জবাব দেয়, বেশ নড়ব না তাহলে, মাথায় হাত বুলিয়ে দাও। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে স্নিগ্ধা। ঠোঁট উল্টিয়ে অগত্যা কাপা হাত এগিয়ে আবরারের চুলে বিলি কাটতে থাকে। হঠাৎ স্নিগ্ধা প্রশ্ন তোলে, আপনি তখন আমায় মিথ্যে কেন বললেন? আবরার চোখ বন্ধ করেই উত্তর দেয়, কি মিথ্যে বললাম? স্নিগ্ধা ধৈর্যহীন গলায় বলল, তখন ওটা তনয়া আপুর নখের আঁচড় ছিল না। আবরার একইভাবে বলে, তাহলে কার ছিল? স্নিগ্ধা আস্তে করে বলল, আমার। আমি জানি। আবরার চোখ মেলে তাকায়, তুমি কি করে জানলে? আমি জানি, যখন আমাকে কোলে নিয়েছিলেন তখন লেগেছে। স্নিগ্ধার আলোড়িত গলার স্বরে আবরার মুচকি হেসে আবারও চোখ বন্ধ করে নেয়, বলে ওঠে, বাহ, বেশ বুদ্ধি আছে দেখছি। স্নিগ্ধা উত্তর দেয় না, নিশ্চুপ ভাবে আবরারের মাথায় আঙুল বোলাতে থাকে। নিস্তব্ধতায় সময় পেরিয়ে যায় কিছুক্ষণ। আবরারের চুলে আঙুল বোলাতে বোলাতে হুট করে স্নিগ্ধা আবারও প্রশ্ন ছোড়ে, আচ্ছা, আপনি আমাকে বললেন না তো, তনয়া আপুর বাবার সাথে কি কথা হলো আপনার?
চট করে চোখ মেলে তাকায় আবরার। কপালে ভাঁজ গাঢ় করে বলে ওঠে, ওসব জেনে তুমি কি করবে? হাত থামিয়ে দেয় স্নিগ্ধা। উদ্বিগ্ন গলায় বলল, আমি কি করব মানে? আমার জানা উচিত নয়। আমি ভালো করেই বুঝতে পারছি আপনি কিছু একটা লুকোচ্ছেন আমার থেকে। আমার সবটা জানার অধিকার আছে, আমি আপনার স্ত্রী। হুঁশ আসতেই কথা থামিয়ে দেয় স্নিগ্ধা। নিজের কথাতে নিজেই খানিকক্ষণের জন্যে অবাক হয়ে যায়। অন্যদিকে ধরফর গতিতে উঠে বসে আবরার। গোল চোখে স্নিগ্ধার মুখের দিকে তাকায়। আনন্দে উত্তেজিত হয়ে বলে, কি বললে? তুমি আমার স্ত্রী? তুমি মানো এটা? স্নিগ্ধা আবরারের দিকে রাগী চোখে তাকায়। ক্ষিপ্ততা নিয়ে বলে ওঠে, না মানি না। ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। আবরার মুচকি হাসে কথাটায় শান্ত গলায় উত্তর দেয়, ভুল করে মুখ থেকে সেটাই বেরিয়ে আসে যেটা আমাদের মনে থাকে। স্নিগ্ধা চোখ নামিয়ে নেয়। আবরার পুনরায় বলে ওঠে, তুমি বিয়েটা মেনে নিয়েছ তাই না পড়ি? স্নিগ্ধা স্ফীত হেসে আবরারের দিকে তাকায়। ভাঙা গলায় প্রশ্ন করে, আচ্ছা, যদি আপনি জানতে পারেন কখনো আমার জীবনে আপনি ছাড়াও আগে থেকে অন্য একজন আছে, তাহলে আপনি কি করবেন? আবরার ফাহাদ চৌধুরী। আবরার দুহাতে ভর দিয়ে এগিয়ে আসে, স্নিগ্ধার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বরফ গলায় জবাব দেয়, জাস্ট মেরে ফেলব। স্নিগ্ধা বাঁকা ঠোঁটে হেসে ওঠে, নিঃশব্দে বলে, শুকরিয়া আদায় করুন যে আপনি এখনো বেঁচে আছেন। আবরার আবারও উচ্চশব্দে হাসে, বিরক্ত লাগে স্নিগ্ধার। দাঁত চিবিয়ে বলে, হাসার মতো কি বলেছি আমি? আবরার হাসি থামিয়ে স্নিগ্ধার দিকে তাকায়। মৃদু স্বরে জবাব দেয়, আমার জীবনে আপনি ছাড়া কেউ নেই স্নিগ্ধা। সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। কথাটা হাস্যকর হলেও আবরারের বলার ভঙ্গিতে ভীষণ অদ্ভুত লাগে স্নিগ্ধার। চুপচাপ শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরারের সুশ্রী মুখের দিকে। সকালবেলা দরজায় অনবরত টোকা পড়ার শব্দে ঘুম ভাঙে আবরারের। পাশ ফিরে স্নিগ্ধার দিকে তাকায়। স্নিগ্ধাকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে নিজেই বিছানা ছেড়ে নেমে পড়ে। তৎপর দরজার করাঘাতে বিরক্ত হয়ে দরজার লক টেনে খোলে আবরার। ওপাশে দাঁড়ানো ব্যক্তিদের দেখতেই মুখের রং পাল্টে আসে তার। ভ্রুদয় কুঁচকে জিজ্ঞেস করে, আপনারা? পেছনে থেকে এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়ায় তোফায়েল। প্রগাঢ় গলায় বলে, চিনতে অসুবিধে হচ্ছে নাকি পুলিশ দেখে ভয়ে স্মৃতি হারিয়ে ফেললে? আবরার তোফায়েলের উদ্দেশ্যে কিছু বলার আগে সিনিয়র অফিসার দৃঢ় গলায় বলে ওঠেন, মিস্টার চৌধুরী, সরি এভাবে আপনাকে হ্যারেজ করার জন্যে, তবে আমাদের কাছে আপনার এগেইনস্টে কেস ফাইল করা হয়েছে, তাই আসতে তো হবেই। আবরার বিস্মিত হয়, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে মামলা? কে করেছে? আপনার প্রথম স্ত্রী তনয়া। আবরার ফোঁস করে একটা ছোট্ট দম নেয়, পুনরায় কিছু বলতে নেয়ার আগেই তোফায়েল ব্যস্ত গলায় বলে, এত কথা বলার কি আছে অফিসার? আসামি আপনার সামনে আছে, আর প্রমাণ ঘরের ভেতরে গেলেই পাবেন, তাহলে দেরি কেন করছেন? ওকে অ্যারেস্ট করুন। এত আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় স্নিগ্ধার। উঠে বসে শোয়া থেকে আবরারের পাশ কাটিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা কজন পুলিশের লোক দেখতেই হতবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। দ্রুত পায়ে নেমে এসে দাঁড়ায় আবরারের পাশে। স্নিগ্ধাকে দেখতেই তোফায়েল ক্রুদ্ধ গলায় বলে, এই দেখুন অফিসার, এই সেই মেয়ে, আমার মেয়ে জামাইকে বশে নিয়ে নিয়েছে একেবারে। গ্রেফতার করুন একে, এক্ষুনি। স্নিগ্ধা হতভম্ব হয়ে একবার তোফায়েলের দিকে তাকায়, আরেকবার আবরারের দিকে। আবরার চোখ ঘুরিয়ে তাকায় তোফায়েলের দিকে। এটা আবার কোন নাটক আঙ্কেল? তনয়া আমার নামে কেস ফাইল করেছে।
তোফায়েল উত্তরে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ, বলেছিলাম না তোমার বেয়াদবি আর আমার মেয়ের জীবন নষ্ট করার শাস্তি তুমি পাবে। এবার দেখি দেখি জেলের ভাত খাওয়া থেকে তোমায় কে বাঁচায়। আবরার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে, বলে ওঠে, তনয়া কোথায়? আমি ওনার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তার মধ্যে অবশ্য শো শো শব্দ হচ্ছে জানলার কপাটগুলোয় ক্রমশ এসে সপাটে বাড়ি খাওয়া বাতাসগুলোর। আবরারের সামনে অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে তনয়া। আবরার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ার মুখের দিকে, যার দরুন তুমুল অস্বস্তি নিয়ে ক্ষণে ক্ষণে আর চোখে তাকাচ্ছে তনয়া। স্নিগ্ধা আবরারের পাশেই এক রাশ উৎকণ্ঠা চোখে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের পর সামনে আরো কত কি অপেক্ষা করছে তার জন্যে কে জানে। এতক্ষণে তোফায়েল সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। এমন দীর্ঘ নীরবতা ভঙ্গ হল তার বাজখাই গলার আওয়াজে। অনেক হয়েছে এই মিউচুয়াল বোঝাপড়া, আর নয় অফিসার। একটা মেয়ের জীবন নষ্ট করার মূল্য হারে হারে টের পাওয়াতে চাই আমি একে। আর আপনি এখনো হাত গুটিয়ে বসে কেন আছেন আমি সেটাই বুঝছি না তো। তোফায়েলের কথার প্রেক্ষিতে সিনিয়র অফিসার আমিনুল কোনো জবাব দেয়ার আগে আবরার শক্ত মুখে তোফায়েলের চোখে চোখ রেখে বলে উঠল, আমি আপনার মেয়ের জীবন নষ্ট করিনি, উল্টে আপনারা আমার জীবন নষ্ট করেছেন। আবরারের কথায় স্নিগ্ধার ভীষণ অদ্ভুত অনুভূত হয় এবার। তনয়া আবরারের জীবন নষ্ট করল। আর কিভাবেই বা? আপাতত দৃষ্টিতে সে যা দেখছে তাতে তো স্বামী হিসেবে দ্বিতীয় বিয়ে করে তনয়ার জীবন শেষ করে দিয়েছে আবরার। তাহলে এই কথার মানে কি? স্নিগ্ধার ভাবনার সুতো খোলে ওপাশ থেকে তনয়ার তেতে ওঠাতে, আমি আপনার লাইফ বরবাদ করিনি, মিথ্যে ব্লেম আমাকে দেবেন না আবরার। আবরার পুনরায় কিছু বলতে নিলে সিনিয়র অফিসার আমিনুল ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনারা প্লিজ শান্ত হন। এভাবে রাস্তার লোকেদের মতো একে অন্যের সাথে তর্ক করবেন না। আর হ্যাঁ, কে কার লাইফ নষ্ট করছে বা করেনি সেসব আমরা বুঝে নিচ্ছি। আবরার আর তনয়া শান্ত হলেও তোফায়েল ক্রুদ্ধ স্বরে বলল, ড্যাশ, বোঝাবুঝির কি আছে অফিসার? আমি তোফায়েল পাঠান বলছি তো আপনাকে। এই ছেলে আবরারকে ইশারা করে আমার মেয়েকে বিয়ে করে 1 বছরের মাথায় আবার নতুন বউ ঘরে তুলেছে, আর আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন। এই তো এই ধড়িবাজ মেয়েটা তো দাঁড়িয়েই আছে আপনার সামনে। তোফায়েল স্নিগ্ধার দিকে তাকিয়ে আগুন চোখে কথাটা বলাতে স্নিগ্ধা মাথা নিচু করে নিল। আবরার ফোঁস করে এক দম নিয়ে এগিয়ে গেল স্নিগ্ধার কাছে। নিচু আওয়াজে বলল, তুমি ভেতরে যাও। স্নিগ্ধা মাথা তুলে তাকায়, দুদিকে মাথা নেড়ে বলে ওঠে, না, আমি আজ সব শুনতে চাই। আবরার এবার দাঁতে দাঁত চেপে বলল, আমি যা বলছি সেটা শোনো, চুপচাপ ঘরে যাও। স্নিগ্ধা আবরারের লাল চোখ দেখে ফাঁকা ঢোক গিলে একবার সামনে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকায়। এরপর নরম পায়ে উল্টো ঘরে পা বাড়াতে গেলেই পেছনে থেকে ডেকে ওঠে আমিনুল, দাঁড়ান আপনি। আবরার ভ্রু কুঁচকে তাকায়, সাথে সাথে স্নিগ্ধাও পেছনে ফেরে। আমিনুল এগিয়ে এসে আবরারকে উদ্দেশ্য করে বলল, মিস্টার চৌধুরী, আপনার প্রথম স্ত্রী তনয়া শুধুমাত্র আপনার নামেই নন, বরং আপনার দ্বিতীয় স্ত্রীর নামেও কেস ফাইল করেছেন। তাই ওনাকে এভাবে ঘরে তালা দিয়ে রাখতে পারবেন না। আবরার অবাক হয়ে তনয়ার দিকে তাকায়। তনয়া মুখ শক্ত করে অন্যদিক চোখ ফিরিয়ে নেয়। আবরার এবার তাড়াহুড়ো করে বলে, কিন্তু অফিসার, যা করার সেসব তো আমি করেছি, স্নিগ্ধার এতে কোনো দোষ নেই। আমিনুল দৃঢ় গলায় বলে ওঠে, সেটা আমরা আমাদের মতো ইনভেস্টিগেট করে দেখব, কে দোষী কে নয়। আসলে কি বলুন তো মিস্টার চৌধুরী,
আপনাদের মতো বড় বিত্তবান লোকেদের জন্যেই আজকাল মেয়েরা অনেক হেনস্থার শিকার হচ্ছে, আর সেসব মেয়েদের পাশে দাঁড়ানোর জন্যেই আমরা পুলিশরা এখনো রয়েছি। কথাটায় বিদ্রুপাত্মক হেসে ওঠে আবরার। আমিনুল ভ্রু কুঁচকে নিয়ে প্রশ্ন করে, আপনি হাসছেন যে? আবরার চোখ সরু করে বলল, কত টাকা পেয়েছেন? আমিনুল থতমত খেয়ে বলে, কি বলতে চান আপনি? আমি ঘুষ নেই। আবরার বাঁকা হেসে বলল, সেটা তো একবারও বলিনি। তবে না বলতেও বুঝলাম যে আমার ধারণাই সঠিক। আমিনুল এবার ক্রোধান্বিত হয়ে জবাব দিল, আপনি আমাকে অপমান করছেন মিস্টার চৌধুরী। আপনি একজন সম্মানীয় লোক দেখে আমি এখনো আপনাকে হাতকড়া পরাইনি, না হলে। আপনি যা করেছেন তাতে। জানেন আমি আপনাকে এক্ষুনি জেলে ভরতে পারি। আর আইন কিন্তু তখন আপনার এইসব অর্থবিত্ত দেখতেও আসবে না। স্নিগ্ধা কাপা চোখে আবরারের মুখের দিকে তাকিয়ে এরপর তনয়ার দিকে এগিয়ে যায়। তনয়ার সামনে দাঁড়িয়ে মৃদু গলায় বলে, তনয়া আপু, আমি এই বাড়ি আর ওনাকে ছেড়ে আজীবনের জন্যে চলে যাব, কিন্তু দয়া করে ওনাকে পুলিশে দেবেন না। এতে ওনার সম্মান নষ্ট হবে। আমি চলে গেলেই তো আপনারা আগের মতো সংসার করতে পারবেন, তাহলে এখন দয়া করে মামলাটা আপনি তুলে নিন। তুমি কে আমাকে এসব বলার? তোমার মতো নিম্নমানের মেয়ের সাথে আমি একটা কথাও বলতে চাচ্ছি না। যেই পুলিশ দেখেছ অমনি এখন পালাতে চাইছো কেন? সংসার করবে না আমার স্বামীর সাথে? করাচ্ছি সংসার। তোমার হোল লাইফ আমি জাস্ট হেল করে ছাড়ব। নোংরা বাজে মেয়ে একটা। বেশ ঝাঝালো গলায় জবাব দিল তনয়া। অপমানে চোখ ছলছল করে উঠল স্নিগ্ধার। তনয়া পুনরায় স্নিগ্ধাকে কিছু বলতে নিতে গেলে আবরার এক টানে ওর সামনে থেকে স্নিগ্ধাকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসে। হকচকিয়ে যায় স্নিগ্ধা। রাগে শরীর জ্বলে ওঠে তোফায়েল আর তনয়ার। এবার আবরার বেশ তেজ নিয়ে স্নিগ্ধাকে বলল, এই মেয়ে, তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমি বলেছি। এত বাড়াবাড়ি কে শিখিয়েছে তোমায়? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আগ বাড়িয়ে একটা কথাও বলবে না। স্নিগ্ধা ভয়ে মাথা নিচু করে রাখে। আবরার এবার তনয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে জেলে দিতে চাইছেন তনয়া? কিন্তু আপনি খুব ভালো করেই জানেন আপনি সেটা পারবেন না। অন্তত এই আবরার ফাহাদ চৌধুরীর সাথে তো নয়। কারণ ন্যাড়া যে বেলতলায় একবারই যায়। তনয়া আবরারের কথার মানে বুঝতে না পেরে হৃদয় কুঁচকে নেয়। কি বলতে চাইছেন? তোফায়েলে তড়িৎ গতিতে দাঁত চিবিয়ে বলে, ও আবার কি বলবে? অভিনয় করছে আমাদের সাথে, বোঝাচ্ছে যে আমি ভাঙছি তবু মোচকাচ্ছি না। আবরার ক্রোধ নিয়ন্ত্রণে চোখ বন্ধ করে মাথা নিচে রেখে দম নিতে থাকে। আমিনুল এগিয়ে আসে স্নিগ্ধার দিকে। ব্যস্ত গলায় বলে, মিসেস স্নিগ্ধা আবরার চৌধুরী, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? আবরার অধৈর্য হয়ে তাকায়। হাত উঁচু করে আমিনুলকে নিষেধ করতে গেলে ইশারায় থামিয়ে দেয় আমিনুল। বলে ওঠে, প্লিজ মিস্টার আবরার, এটা আমার ডিউটি, বাধা দেবেন না। এরপর আর কথা বাড়ায় না আবরার। অন্যদিকে স্নিগ্ধা চোখ নিচে রেখেই হ্যাঁ বোধক মাথা নাড়ে আমিনুলের উদ্দেশ্যে। আমিনুল এবার পেছনে দু হাত বেঁধে স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনার আর মিস্টার আবরারের কি শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে? স্নিগ্ধা মৃদু গলায় বলল, জি, রেজিস্ট্রি হয়নি। উত্তরে স্নিগ্ধা কিঞ্চিত মাথা ঝাঁকায়, যার অর্থ না। আমিনুল পুনরায় জিজ্ঞাসা করে, আপনি কি জানতেন মিস্টার আবরার আগে থেকেই বিবাহিত ছিলেন? না। আমিনুল সন্দেহী ভাবে তাকিয়ে বলে, এই বিয়েটা কি আপনাকে জোরপূর্বক করেছেন উনি?
এ পর্যায়ে স্নিগ্ধা আবরারের দিকে তাকায়। আমিনুল তৎপর গলায় বলে ওঠে, ওদিকে নয়, আমার দিকে তাকান। স্নিগ্ধা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকিয়ে আলোড়িত গলায় বলে ওঠে, বিয়ে আমি আমার ইচ্ছেতে করেছিলাম, আমাকে উনি জোর করেননি। আমিনুল মাথা ঝাঁকিয়ে বলে, ওহ আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন নিজের ইচ্ছেতে বিয়ে আপনি করেছেন, কিন্তু আপনি জানতেন না যে আবরার আগে থেকেই বিবাহিত ছিল বা ওনার ঘরে স্ত্রী ছিল? স্নিগ্ধা দৃঢ়ভাবে জবাব দেয়, না, জানতাম না। আমিনুল ভ্রু নাচিয়ে বলে, তাহলে আপনি কখন জেনেছেন? স্নিগ্ধা সামান্য সময় চুপ থেকে বলল, এখানে আসার পর। আমিনুল এবার কপাল কুঁচকে বলল, তাহলে তখন আপনি কেন চলে যাননি? কেন থেকে গিয়েছিলেন? স্নিগ্ধা কথার প্রেক্ষিতে আমিনুলের মুখের দিকে চোখ উঠিয়ে তাকালে। আমিনুল তটস্থ গলায় বলে ওঠে, না মানে আপনি বিয়ের আগে জানতেন না যে ওনার আরেকটা বউ আছে? এ অবধি মেনে নিলাম, কিন্তু যখন জানতে পারলেন তখন কেন গেলেন না? কেন বিয়েটা ভেঙে দিলেন না? এটাই তো উচিত ছিল আপনার, তাই নয় কি? স্নিগ্ধা এবার আর কথা তোলে না, চুপ মেরে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। ব্যাপারটায় তনয়া উদ্গ্রীব হয়ে বলে ওঠে, দেখেছেন অফিসার, এবার আর গলা দিয়ে আওয়াজ আসছে না। এই মেয়ে সব মিথ্যে বলছে, এটাই তার প্রমাণ। ও জেনে শুনেই এসেছে, টাকা দেখেছে তো তাই আর লোভ ধরে রাখতে পারেনি। কথাটায় স্নিগ্ধার ভীষণ কান্না পেলেও কোনো মতে ঠোঁট কামড়ে আটকে নেয়। অন্যদিকে আবরার চোয়াল শক্ত করে বলে ওঠে, আপনি আগে আয়নার নিজেকে দেখুন তনয়া, তারপর অন্যকে নিয়ে কথা বলবেন। ও হ্যাঁ, আয়নার সামনে দাঁড়ানোর সময় অবশ্যই আপনার বাবাকে ও পাশে নিয়ে নেবেন, আফটার অল তিনি তো আপনার গুরু। এরূপ বাক্যে তোফায়েলে ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিলেই আমিনুল চোখ ইশারা করে থামিয়ে দেয়। বিরক্তি নিয়ে বলে ওঠে, আপনারা সবাই চুপ করবেন, আমাকে বলতে দিন। এবার আমিনুল আবরারের দিকে ঘাড় ফেরায়, বলে ওঠে, মিস্টার আবরার, আপনি এবং মিস্টার তোফায়েল পাঠান দুজনেই যথেষ্ট সম্মানিত লোক দেখেই আমি ভেবেছিলাম ব্যাপারটা মিউচুয়ালি হ্যান্ডেল করব। এখন আপনি যদি কোঅপারেট করেন তবেই সেটা সম্ভব। আবরার ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কি করতে হবে? আমিনুল একবার তোফায়েলের দিকে তাকিয়ে আবার তনয়ার দিকে তাকায়, সেদিকে চোখ রেখেই বলে ওঠে, মামলাটা যেহেতু উনি করেছেন সেহেতু ওনার দিকে আমাদের থাকাটা আবশ্যক। আর আমি আপনার দ্বিতীয় স্ত্রীর থেকে যা ইনফরমেশন পেলাম তাতে এখানে উনিও পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয় না। তাই এখন এটাই ভালো হবে যদি আপনি অতি সত্বর ওনাকে ডিভোর্স করে শুধুমাত্র তনয়া চৌধুরীর সাথেই সংসার করেন তো। স্নিগ্ধা চমকে গিয়ে মাথা তুলে আবরারের দিকে তাকিয়ে থাকে। তোফায়েল এগিয়ে গিয়ে মেয়ের পাশে দাঁড়ান। তনয়ার কাঁধে হাত ঠেকিয়ে ফিসফিস করে বলেন, এবার দেখিস মা, জেলের ঘানি টানার ভয়ে আবরার কেমন সুরসুর করে তোর পায়ের কাছে এসে পড়ে, আর ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। তনয়া বাবার প্রত্যাশার কথা শুনে ফাঁকা ঢোক গেলে। যদিও তার মনের মধ্যে একটু আশার সূর্য উকি দিচ্ছে না, তবুও কথাটায় বিশ্বাস রাখতে ভারী ইচ্ছে হচ্ছে তার। আবরার এবার আমিনুলকে উদ্দেশ্য করে ভ্রু বাঁকিয়ে বলে, তা না হলে? আমিনুল জোর গলায় জবাব দেয়, না হলে দ্বিতীয় অপশনটাই আমাকে বেছে নিতে হবে। আপনাদের রেপুটেশনের কথা তখন আর ভাববো না আমি। আবরার খানিকক্ষণ চুপ মেরে থাকে। অজান্তেই ধকধক করে কাঁপতে শুরু করে স্নিগ্ধার ভেতরে। তনয়া আর তোফায়েল উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে আবরারের উত্তরের আশায়। কিছু সময় পেরোতেই আবরার চট করে একদমে বলে ওঠে, অফিসার, আমি স্নিগ্ধাকে ডিভোর্স দেব না, এবং কখনোই না। আবরারের উত্তরে তনয়া তোফায়েল আহত চোখে তাকিয়ে থাকে। রাগক্রোধ ছুটে বেড়াতে শুরু করে তাদের সমগ্র শরীরের রন্ধ্রে রন্ধ্রে।
কিন্তু স্নিগ্ধার অবাক দৃষ্টি তখনও আবরারের মুখের ওপর আটকে থাকে। আমিনুল এবার প্রগাঢ় গলায় বলে ওঠে, একটা সুযোগ দিতে চেয়েছিলাম আপনাকে মিস্টার চৌধুরী, অথচ আপনি। আবরার দৃঢ় গলায় জবাব দিল, আই ডোন্ট নিড এনি চান্সেস। আমিনুল এবার ক্ষিপ্র গলায় বলল, তবে আর কি, থানায় চলুন। আমিনুল কথা শেষ করতেই তোফায়েল এবার ক্রুদ্ধতা নিয়ে বলল, নিজের ভালো তো পাগল ও বুঝতে পারে, অথচ তুমি তো তার থেকেও অধম। আবরার। আবরার বাঁকা হেসে বলে, হলাম না হয়, তবু ভালো আপনার মতো ধরিবাজ হইনি। তোফায়েল দাঁত চেপে চুপ করে থাকে। আমিনুল বাকি দুজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওনাদের নিয়ে আসুন। কথা শেষে আমিনুল সামনে হাঁটা ধরে। তোফায়েল মেয়ের দিকে তাকিয়ে আহত হয় তনয়ার পানসে অশ্রুসিক্ত মুখ দেখে। যে মেয়ের খুশির জন্য এত কিছু করলো, আজ সেই মেয়ের মুখে আমাবস্যার ঘনঘটা দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে তার। ছোট্ট একটা দম ফেলে সোফার ওপর বসে পড়ে তোফায়েল। অন্যদিকে স্নিগ্ধা গুটি গুটি পায়ে মহিলা কনস্টেবলের সাথে সদর দরজার দিকে হাঁটতে ধরে। হুট করে আবরার সবার উদ্দেশ্যে গলা বাড়িয়ে বলে ওঠে, এক মিনিট। আমিনুল দাঁড়িয়ে পড়ে। স্নিগ্ধাও পেছনে ঘুরে তাকায়। উপস্থিত সকলে বিস্ময়ের সাথে সাথে কৌতূহল চোখে মুখে মেখে তাকিয়ে থাকে আবরারের দিকে। আবরার আয়েশি ভঙ্গিতে পকেটে দু হাত গুজে দাঁড়ায়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে ওঠে, এখনই ড্রামা শেষ হলে হবে, পিকচার তো আভিবি বাকি হ্যায়। আপনি আবার কোন নতুন নাটক শুরু করতে চাচ্ছেন মিস্টার চৌধুরী? আমিনুলের তীক্ষ্ণ প্রশ্নে সামান্য মুচকি হাসে আবরার। দৃঢ় গলায় জবাব দেয়, নাটক আমি শুরু করছি না, বরং বলতে পারেন নাটক শেষ করছি। আমিনুল ভ্রুদয় কুঁচকে নেয়, বলে, তাহলে সময় নষ্ট না করে যা বলার স্পষ্ট করে বলুন। আবরার একইভাবে উত্তর দিল, সময়ের যদি আদৌ মূল্য দিতেন তবে তোফায়েল পাঠানের হয়ে এখানে আসতেন না। কথাটা বেশ গায়ে লাগে আমিনুলের। উত্তরে এবার দাঁত চেপে বলে ওঠে, কি বলতে চাইছেন আপনি? আমি কারো কথায় কাজ করছি, আমি আমার ডিউটি করছি না। আবরার মৃদু হেসে বলল, হলেও হতে পারে। আমিনুল ক্ষিপ্র হয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনি ভুলে যাবেন না আমি পুলিশের একজন সিনিয়র অফিসার। আমার সাথে এভাবে কথা বলার কোনো রাইটস আপনার নেই। আবরার ভ্রু বাঁকিয়ে বলল, ঠিক যেভাবে বিনা অপরাধে আমাকে আর আমার স্ত্রীকে অ্যারেস্ট করার রাইট নেই আপনার, তাই তো? এ পর্যায়ে আবরারের কথায় সবার মধ্যে এক ঝাঁক কৌতূহল এসে ভিড় করে। প্রবল জিজ্ঞাসা নিয়ে আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে সবাই। তোফায়েলে ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করেন, ফাজলামো করছো তুমি আবরার? এত কিছুর পরেও বলতে চাইছো তুমি অপরাধী নও? আবরার তোফায়েলের দিকে তাকায়, শক্ত মুখে জবাব দেয়, বলতে চাইছি না, বলছি না আমি অপরাধী, আর না আমার স্ত্রী স্নিগ্ধা। আমিনুল এবার ভ্রু ক্রুটি করে বলে ওঠে, আপনি কি এখন নতুন আইন রচনা করতে চাচ্ছেন নাকি? না মানে, অন্তত এই দেশের আইন যা বলে সেখানে প্রথম স্ত্রীর থেকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করাটা অন্যায়। আপনি তো সেই পথেরই যাত্রী, তবে এত ওভার কনফিডেন্স কেন আসছে মিস্টার চৌধুরী? আবরার শান্ত ভাবে বলল, ওভার কনফিডেন্স নয় অফিসার, এটা আমার বিশ্বাস, আস্থা এবং নিজের প্রতি ভরসা। কথার এ পর্যায়ে আর চুপ থাকতে পারল না তনয়া। চোখের নোনাপানি গুলো ধরফর করে মুছে এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়াল। বলল, কিসের বিশ্বাস আবরার? আপনি বিশ্বাসের মানে জানেন? যে লোক তার স্ত্রীর ভরসা রাখতে পারে না সে কিভাবে নিজের ওপর নিজের ভরসা হতে পারে?
আবরার বাঁকা ঠোঁটে হাসে, তনয়ার দিকে তাকিয়ে বলে, বিশ্বাসের সঠিক ডেফিনিশন আমি জানলেও আপনি জানেন না। তবে তনয়া, আমি কিন্তু একটা ব্যাপার অন্তত বুঝতে পারছি। আপনি আর আপনার বাবা কি চাইছেন বা চেয়ে এসছেন? তনয়া ভ্রু আঁকিয়ে বলল, কি জানেন আপনি? আর আপনি জানলেও এখন আমার কি বা আসবে যাবে, সব তো খুইয়েই ফেলেছি। যাকে এতটা ভালোবেসে নিজের করে পেতে চেয়েছি সে আমার হলো না, উল্টে আমারই সামনে অন্য একটা মেয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে কঠোর শাস্তি অন্য কি হবে আবরার বলতে পারেন? শেষের কথাগুলো বেশ চেঁচিয়ে বলে ডুকরে কেঁদে উঠল তনয়া। তনয়ার কান্নায় তোফায়েল এগিয়ে এসে মেয়ের মাথা বুকে চেপে ধরল। তনয়া বাবার বুকে লেপ্টে কাঁদতে থাকল ক্রমাগত। তোফায়েল এবার আবরারের দিকে চোয়াল শক্ত করে বলল, আমার মেয়েটার জীবনটা নষ্ট করে কি পাচ্ছ তুমি আবিরার? কোন রং তামাশার খেলায় মাতাতে চাইছ নিজেকে? আবরার ছোট্ট একটা দম নিয়ে বলল, রং তামাশা যেটা শেখার সে তো আপনাদের দুজনের থেকে প্রাপ্ত। এখন নিজেদের শিক্ষা নিজেরাই সহ্য করতে পারছেন না। তোফায়েল বুঝতে না পেরে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। এদিকে আমিনুল প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, আপনারা কি শুরু করছেন বলুন তো? নিজেদের মধ্যে তখন থেকে লড়াই করছেন, একে অন্যের গায়ে কাদা ছোড়াছুড়ি করছেন, তাহলে পুলিশকে ডাকার দরকার কি ছিল? আমিনুল এবার আবরারের দিকে তাকিয়ে প্রগাঢ় হয়ে বলে, মিস্টার আবরার, আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন। কথা না বাড়িয়ে আসুন, না হলে হাত কড়া পরিয়ে নিয়ে যাব আমি। আবরার দৃঢ় গলায় বলে, আমি তো বললাম আপনি সেটা পারবেন না, আমাকে হাত কড়া পরানো আপনার সীমার বাইরে। আমিনুল এবার রাগে দাঁত চিবিয়ে বলে, আপনি এখন আপনার পাওয়ার দেখাচ্ছেন আমায়? আবিরার মুচকি হেসে বলে ওঠে, পাওয়ার দেখালে আজ এখানে দাঁড়িয়ে এত কথা বলার অবস্থায় থাকতেন না আপনি। সেটা আপনিও খুব ভালো করে জানেন। আমিনুল চুপ করে যায়। তনয়া বাবার বুক থেকে মাথা তোলে, চট করে ঝাঝালো গলায় বলে, ক্ষমতা দিয়ে সব করবেন ভেবেই এতটা নিচে নামতে পারছেন তাই না আবরার? আবরার তনয়ার মুখের দিকে সরু চোখে তাকায়। তনয়ার অশ্রুসিক্ত চোখ দেখে মনে মনে আউড়ে ওঠে, আমি খুব ভালো করেই জানি তনয়া, আপনার উদ্দেশ্য আমাকে জেলে পাঠানো ছিল না। পুলিশ ডেকে আমাকে ভয় দেখিয়ে স্নিগ্ধাকে ডিভোর্স দেয়াতে চেয়েছিলেন তাই তো? কিন্তু ওই যে বললাম, ন্যাড়া বেলতলাতে একবারই যায়। একই ভুল বারবার করবে না এই আবরার ফাহাদ চৌধুরী। আবরারকে চুপ দেখে সবাই বেশ সন্দেহীভাবে তাকিয়ে থাকে। এতক্ষণে চুপচাপ দাঁড়িয়ে থাকা স্নিগ্ধা এবার দু কদম ফেলে এগিয়ে আসে আবিরারের দিকে। ধীর শীতল মৃদু গলায় বলে, আপনি কেন এত কথা বাড়াচ্ছেন? আমি তো মেনে নিয়েছে আমার নিয়তি, আপনিও মেনে নিন। আমাকে ডিভোর্স দিতে চাইলে আমার কোনো অভিযোগ থাকবে না এখানে। যেটাতে আপনার ভালো হয় কিংবা সম্মান বাঁচবে আপনি দয়া করে সেটা করুন। এভাবে দুই নৌকাতে পা দিয়ে চলতে গেলে সত্যিই পানির মধ্যে তলিয়ে যেতে হয়। আর তাছাড়া আমি তো আপনার আর তনয়া আপুর সংসারে তৃতীয় ব্যক্তি। তাই আমাকে ডিভোর্স দেয়াটাই যুক্তিযুক্ত হবে। আপনি। স্নিগ্ধাকে পুরোটা শেষ করতে দিল না আবরার। একেবারে মাঝপথে ধমকে উঠল ক্ষিপ্ত হয়ে, চুপ! আগেই বলেছি বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো, এতক্ষণ ঠিক যেভাবে ছিলে। বড়দের মধ্যে পাকামো করতে তোমায় কেউ বলেনি বুঝলে? আবরারের বাজখাই ধমকে কেঁপে উঠল স্নিগ্ধা। ঘাবড়ে গিয়ে চোখ নামিয়ে নিল মেঝের দিকে। পাশ থেকে তোফায়েল ঠোঁট এলে বলে উঠল, বাহ, এই মেয়ের তো বেশ বুদ্ধি দেখছি, এতক্ষণে একটা কাজের কথা বলল। এতে ওরও ভালো আর তোমারও আবরার।
জেলে যাওয়ার অপমানের হাত থেকে দুজনেই বাঁচবে। দেখো এখন তোমরা দুজনেই যদি হাজত বাস করো, সম্মান তো তোমার যাবে, ওর নয়, কারণ ও তো একটা হাতে ঘরের মেয়ে, তাই না? কথাটায় আবরার তোফায়েল এর দিকে ঘাড় ফিরিয়ে শীতল গলায় উত্তর দিল, ও কি বা কেমন সেসব আমি আপনার থেকে শুনব না আঙ্কেল। তোফায়েল পুনরায় কিছু বলতে নিতে গেলে নিচ থেকে বাবার হাত চেপে ধরল তনয়া। থমকে গিয়ে চুপ করে রইল তোফায়েল। এবার আমিনুল ধৈর্য হারা হয়ে বলল, এসব কি হচ্ছেটা কি মিস্টার আবরার? অনেক হয়েছে আপনার কৌতুক, আর নিতে পারছি না, চলুন এবার। আবরার শক্ত গলায় বলল, কোন অপরাধে? বিরক্তিতে আমিনুলের মুখ তিক্ততায় ভরে এলো, নাক মুখ কুঁচকে নিয়ে বলল, বারবার একই কথা শুনতে চাইছেন মিস্টার চৌধুরী? আবরার একইভাবে বলল, অবশ্যই কোন অপরাধে আমাকে নিয়ে যাবেন সেটা শোনা আমার অধিকারের মধ্যে পড়ে। উত্তরে আমিনুল তটস্থ গলায় বলে উঠল, বেশ, শেষবারের মতো বলছি, প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আই থিংক বুঝে নিয়েছেন ভালো করে। আবরার এবার ভ্রু নাচিয়ে বলল, কে আমার প্রথম স্ত্রী অফিসার? আপনার কোথাও ভুল হচ্ছে, আমার এক এবং একমাত্র স্ত্রী স্নিগ্ধা। কথাটায় চমকে গিয়ে তাকায় স্নিগ্ধা। তনয়া অধীর চোখে একবার বাবার দিকে তাকায়, আরেকবার আবরারের দিকে। আমিনুল ভ্রু কুঁচকে বলে, কি বলতে চাইছেন? আবরার এবার কপালের বাম পাশে মৃদু আঙুল বুলিয়ে বলে ওঠে, ওই যে বললাম, স্নিগ্ধা ছাড়া আমার আর কোনো স্ত্রী নেই। পাশ থেকে তনয়া ব্যস্ত গলায় উত্তর দেয়, এখন কি বিয়েটাও অস্বীকার করতে চাইছেন? আবরার মুচকি হেসে বলে ওঠে, যেখানে বিয়েটা হয়নি সেখানে স্বীকারই বা কেন করব? দেয়ালের চারদিক জুড়ে আবরারের এই একটা বাক্য বারবার প্রতিধ্বনিত হতে শুরু করে দেয়। তনয়া বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। আমিনুল তোফায়েল দুজনেই মুখ হা করে একে অন্যের দিকে তাকায়। স্নিগ্ধা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আবরারের মুখের দিকে। আমিনুল কয়েক দফায় নিজেকে সামলে বলে ওঠে, এর মানে? আবরার শান্ত গলায় জবাব দেয়, মানে আমার আর তনয়ার বিয়েটা আদৌ হয়নি। কথাটা শুনতাই দু কদম পিছিয়ে যায় তনয়া। চোখের লবণাক্ত পানিগুলো এখন আরো বেশি বেগ নিয়ে ঝরতে শুরু করে। তোফায়েল ক্রুদ্ধ গলায় বলে, বিয়েটা হয়নি মানে কি? নাটক করছো তুমি? হ্যাঁ, নাটক। খেলনা পেয়েছো আমার মেয়েকে, আমার সামনে, তোমার বাবার সামনে। তোমাদের পারিবারিক উকিল বিয়ে পড়িয়েছেন তোমাদের, তাহলে এখন এসব ভাওতাবাজির মানে কি আবরার? আবরার জবাবে মুচকি হেসে বলে, উত্তর তো আপনার কথাতেই আছে আঙ্কেল। আমাদের পারিবারিক উকিল বিয়েটা পড়িয়েছিলেন, ঠিক বিয়ে পড়াননি। উনি জাস্ট বিয়ের পেপারস দেখিয়ে আমাকে আর তোনাকে সাইন করতে বলেছিলেন, তাই না? কিন্তু সে সব পেপারসই নকল ছিল, ইলিগ্যাল ছিল, আর সত্যি এটাই ও সব সোহরাব কাকা আমার বুদ্ধিতেই করেছিলেন। স্নিগ্ধা তনয়া দুজনেই হতভম্ব নিষ্পলক চোখে চেয়ে থাকে আবরারের মুখের দিকে। আবরারকে এখন ভীষণ অধম মনে হতে শুরু করে স্নিগ্ধার। তনয়ার কান্না, চোখের জল সব তো এই লোকটার জন্যেই ঝরছে। কি অদ্ভুত নিয়ম প্রকৃতির! যে মেয়ে সংসার করতে মরিয়া তাকে এভাবে ঠকালো, আর সংসার সামলানোর ন্যূনতম ইচ্ছে তার মধ্যে না থাকতেও তাকে আটকে রাখছে আবরার। কেন এরকম হয়? সব সময় মানুষ যা চায় কেন তার উল্টো হয়? তনয়া আবরারের দিকে তাকিয়ে ফিচেল গলায় বলল, আপনি মিথ্যে বলছেন তাই না আবরার? আমি জানি আপনি এখন এসব বানিয়ে বানিয়ে বলছেন। আবরার শান্ত গলায় বলল, আমি মিথ্যে বলিনি, যা শুনেছেন তার সবটাই সত্যি।
কথাটায় হতাশ চোখে তাকিয়ে কেঁদে ওঠে তনয়া। তোফায়েল হতবাক হওয়ার পরিমাণ সামলে ধীর পায়ে আমিনুলের কাছে গিয়ে দাঁড়ায়। এই সুযোগে ফিসফিস গলায় বলে, আমার মনে হচ্ছে এটা ওর বানানো কোনো কারসাজি, পুলিশের হাত থেকে বাঁচার জন্যে বলছে এসব। আমিনুল আবরারের দিকে চোখ রেখে মুখ এগোয় তোফায়েলের কানের কাছে, বলে ওঠে, স্যার আমার কিন্তু সেসব মনে হচ্ছে না। পুলিশের সামনে হাওয়ায় ওড়ানো কথা কেউ বলে না। কারণ আমরা তো তদন্ত করবই, সেটা তো উনিও জানেন। তারপরেও আপনার সন্দেহ হলে আমি কথা বলছি, দাঁড়ান। তোফায়েল চিন্তিত মুখ নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পাশ থেকে আমিনুল গলা বাড়িয়ে বলে ওঠে, কি প্রমাণ আছে মিস্টার চৌধুরী? আপনাদের বিয়েটা যে হয়নি। আবরার চোখ সরু করে বলে, প্রমাণ আপনারা সোহরাব আঙ্কেলের চেম্বারে গেলেই পেয়ে যাবেন। আমি তো পেপারস হাতে নিয়ে ঘুরি না, তাই না অফিসার? তদন্ত করা আপনাদের কাজ, আপনারাই করুন বরং। আমিনুল তোফায়েলের দিকে তাকায়, চোখ ইশারা করে আশ্বস্ত হতে বোঝায়। এরপর তাকায় তনয়ার দিকে। আচ্ছা তনা চৌধুরী, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট দেয়া হয়নি? কান্না ভেজা মুখ নিয়ে দুদিকে মাথা নাড়ে তনয়া, যার অর্থ না। পরক্ষণে বলে ওঠে, আসলে আমি চাইনি, আবরারও চাইনি। সোহরাব আঙ্কেল বলেছিলেন সময় এলে উনিই পাঠিয়ে দেবেন। এ পর্যায়ে আবরার চট করে উত্তর দেয়, সেটাও আমার কথায় বলেছিলেন উনি। তনয়া অবাক হয়, পাশাপাশি সবাই। কিন্তু মুখে কেউ কোনো শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে নির্বাক শ্রোতার মতো। আমিনুল তাকায় আবরারের দিকে, বলে, বেশ ঠিক আছে, আমরা খোঁজ লাগাচ্ছি, তবে আপনার কথা প্রমাণ হলেই যে আপনি মুক্ত হবেন তাও কিন্তু নয়। মিস্টার চৌধুরী। আবরার ভ্রু নাচিয়ে বলে ওঠে, মানে একটা মেয়েকে মিথ্যে বিয়ে করে ঠকানোর অপরাধেও আপনাকে আমি গ্রেফতার করতে পারি? আবরার মুচকি হেসে বলে, আমি অপেক্ষা করব, এখন আপনারা আসুন। তোফায়েল আর তোনাকে একবার দেখে নিয়ে অগত্যা উপায় না পেয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে পড়ে আমিনুল আর বাকি দুজন কনস্টেবল। আবরার সেদিকে থেকে চোখ ফিরিয়ে তনয়ার দিকে এগোয়। তনয়ার সামনে দাঁড়িয়ে প্রগাঢ় আওয়াজে বলে, আমি এজন্যেই বারবার বলতাম তনয়া, আমার জীবনের কোথাও আপনি নেই। তনয়া আহত চোখে তাকায়, ফিচেল গলায় বলে, আমার অপরাধ কি ছিল আবরার? আমার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না। আবরার শীতল গলায় বলে ওঠে, আপনার ভালোবাসার পন্থাতে খাদ ছিল তনয়া। তনয়া কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তোফায়েল অধৈর্য হয়ে গিয়েই আবরারের কাঁধের এক পাশে ধাক্কা মারে। দু কদম পিছিয়ে যায় আবরার। স্নিগ্ধা ভয় মিয়ে যায় দেয়ালের সাথে। তনয়া ভরকে গিয়ে বাবার দিকে তাকায়। তোফায়েল আগুন চোখে আবরারের দিকে তাকিয়ে বলে, তুই আমার মেয়েকে ঠকিয়েছিস আবরার। কি ভাবছিস তুই বেঁচে যাবি? আবরার শার্টের এলোমেলো অংশ ঠিক করতে করতে জবাব দেয়, সেসব আপনি ভাবুন যে আপনি বাঁচবেন কিনা। তোফায়েল ভ্রু বাঁকিয়ে বলে, মানে কি বলতে চাস? আবরার এগিয়ে আসে তোফায়েলের সামনে, ধীর গলায় বলে, আমাকে মিথ্যে রেকর্ড কেসে ফাঁসানোর কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন তোফায়েল পাঠান? কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়, বরং গর্বের বিষয়। প্রকৃত ভালোবাসলে ভয় না পেয়ে মানুষ বুক ফুলিয়ে নিঃসংকোচে সেই মানুষটাকে বলতে পারে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যখন সেই ভালোবাসা পাওয়ার জন্যে মানুষ মিথ্যে আর অন্যায় পথকে অবলম্বন করে, তখন সেটাতে খাদ থাকে।
প্রশ্ন ওঠে তার ভালোবাসা নিয়ে, ঠিক যেমনটা আপনার ভালোবাসা নিয়েছিল। তনয়া। আবরারের আলোড়িত বাণী বোধগম্য হয় না তনয়ার। কিঞ্চিত ঘাবড়ে গিয়ে বলে, এসব কথার মানে কি? আবরার ছোট্ট করে দম ফেলে উত্তর দিল, আপনি আমাকে মিথ্যে বলেছিলেন তনয়া, আমি আদৌ আপনার শ্লীলতাহানি করিনি সেদিন। তোফায়েল হকচকিয়ে তনয়ার দিকে তাকায় কথাটা শুনতাই। স্নিগ্ধা এক রাশ কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। তনয়া কাপা কাপা স্বর তুলে আবরারকে উদ্দেশ্য করে বলল, এসব এসব বানোয়াট কথা বলবেন না আবরার। আপনি সত্যি চুপ করুন। আবরারের ক্ষিপ্ততায় কথা ওখানেই আটকে যায় তনয়ার। আবরার দাঁত চিবিয়ে বলল, একটা মেয়ে হয়ে কিভাবে নিজের মান সম্মান নিয়ে অভিনয় করতে পারেন, তাও এত দিন ধরে? ক্লান্ত লাগে না আপনার? তনয়ার চোখের পাতাগুলো কাঁপতে থাকে অনবরত। বুকের মধ্যে সত্য উগরে আসার ভয়ে চেপে ধরে আষ্ঠে পৃষ্ঠে। মেয়ের অবস্থায় তোফায়েল এবার ক্রুদ্ধ গলায় বলে ওঠে, অভিনয় আমার মেয়ে নয়, অভিনয় করছো তুমি। নিজের দোষ ঢাকার চেষ্টা করছো। আবরার তোফায়েলের দিকে তাকিয়ে বলে, আমি নই, করছেন আপনারা। মিথ্যে অপরাধের দায়ভার আমার কাঁধে তুলে দিয়ে সেটা আমৃত্যু বজায় রাখার নাটক করে বেড়াচ্ছেন। যে কাজ আমি করিনি তার শাস্তি দিতে চেয়েছিলেন আমাকে, কিন্তু সেটা তো পারেননি, আর না কখনো পারবেন। সবার কথোপকথনে উদ্বিগ্নতা ঘিরে ধরে স্নিগ্ধাকে। স্নিগ্ধা এবার সামান্য গলা বাড়িয়ে বলে ওঠে, আপনারা কোন অপরাধের কথা বলছেন এখানে? আমাকে একটু বুঝিয়ে বলবেন। আবরার স্নিগ্ধার দিকে তাকিয়ে মুচকি হাসে, বলে ওঠে, এসব রাঘব বোয়ালদের প্যাচালো চাল, তোমার ছোট্ট মাথায় ঢুকবে না পড়ি। স্নিগ্ধা বিরক্তি নিয়ে এগিয়ে এসে উত্তর দিল, কেন বুঝবো না আমি? কেন? আমি অতটাও ছোট নই। আপনি আমায় কেন কিছু বলছেন না? আমার সবটা জানার অধিকার আছে। তনয়ার শরীরে রাগ ছেয়ে যেতে শুরু করে স্নিগ্ধার কথাটা শুনতাই, ঝাঝালো গলায় বলে, কিসের অধিকার তোমার? আবরারের ওপর শুধু আমার অধিকার, আমি আবরারের স্ত্রী। তুমি আমাদের মাঝে স্রেফ তৃতীয় ব্যক্তি। স্নিগ্ধা এরূপ কথার প্রেক্ষিতে উত্তর দেয় না, ঠোঁট কামড়ে চুপ করে যায়। কিন্তু জবাবে আবরার তেতে উঠে বলে, আপনি কি কানে কম শুনছেন আজকাল তনয়া? আমি তো বললাম আপনি আমার কেউ নন। তনয়া ক্রোধান্ল এ জলে উঠল একেবারে, উৎক গলায় জবাব দিল, এখনো প্রমাণ হয়নি যে আপনি যা বলেছেন সব সত্যি। আবরার ঠোঁট এলিয়ে বলল, হয়নি। হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মিস্টার আমিনুল যা টাকা খেয়েছেন আপনার বাবার থেকে, সেসব না হলে বেরিয়ে আসবে তো? তোফায়েল পাশ থেকে ভ্রু কুঁচকে বলল, বারবার এক কথা বলে কি বোঝাতে চাইছো? আমি আমিনুলকে ঘুষ দিয়ে এনেছি এখানে। আবরার দৃঢ় গলায় বলল, অবশ্যই, নিঃসন্দেহে। তনয়া দাঁতে দাঁত চিবিয়ে জোরে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ এনেছি, ওনাকে আমরাই টাকা দিয়ে এনেছি। বেশ করেছি। আপনাকে পাওয়ার জন্যে সব করব আমি। পুলিশ আনা তো অনেক ছোট ব্যাপার। এভাবে ওভাবে যে কোনো একভাবে আমার আপনাকে দরকার আবরার, আমি আপনাকে চাই। স্নিগ্ধা আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে তনয়ার এরূপ ক্ষিপ্র ধ্বনির প্রেক্ষিতে। আবরার স্নিগ্ধার দিকে তাকায় না, তনয়ার দিকে চোখ রেখেই শক্ত গলায় বলে, আপনার এই একতরফা চাওয়াটাই আজ আপনাকে এমন দিন দেখালো। আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। তোফায়েল দ্রুত পায়ে এগিয়ে এসে প্রত্যেকবারের মতো আবরারের কলার চেপে ধরার জন্যে হাত বাড়ায়। তবে এবার আবরার তার আগেই হাত আটকে দেয় তোফায়েলের। ক্ষিপ্ত চঞ্চল গলায় বলে ওঠে, বারবার আমার গায়ে হাত দিয়ে নিজের ছোট মানসিকতার প্রমাণ দেবেন না আঙ্কেল। আমি যেমন ভদ্রতা বজায় রাখছি আপনিও রাখবেন আশা করি।
তোফায়েল একই রকম রক্তলাল চোখ নিক্ষেপ করে তাকিয়ে থাকে আবরারের দিকে। পেছনে থেকে এগিয়ে এসে তনয়া বাবাকে সরিয়ে দিয়ে আবরারের দিকে তাকিয়ে বলে, তুমি সরো বাবা, ওর সাথে যা বলার আমি বলে নিচ্ছি। তোফায়েল সরে দাঁড়ায় মেয়ের সামনে থেকে। তনয়া আবরারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছড়ে, আপনি কোন ভদ্রতার কথা বলছেন আবরার? একটা মেয়ের সম্মান হানি করে অনেকটা প্রেসারে পড়ে তাকে বিয়ে করেছিলেন, আর তার সাথে পুরো একটা বছর সংসার করার পর বলছেন আদৌ বিয়েটা হয়নি। এটা কেমন ভদ্রতা, আর ঠিক কোন ধরনের ভদ্রতা? আমাকে বোঝাবেন। স্নিগ্ধা তনয়ার কথাগুলোয় বাকরুদ্ধ হয়ে আসে। তার মানে তনয়ার সাথে আবরার? ছি ছি। ঘৃণায় তিক্ত হয়ে আসে স্নিগ্ধার মুখ। আবরার এত জঘন্য কাজ করেছে ভাবতেও কোথাও না কোথাও বুকের মধ্যে তোলপাড় শুরু হতে দেরি করে না তার। ভেতরটা ছটফট করতে শুরু করে ওপাশ থেকে আবরারের ইতিবাচক কোনো উত্তরের আশায়। আবরার নিশ্চুপভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকে তনয়ার মুখের দিকে। মৃদু বাঁকা ঠোঁটে বলে ওঠে, আপনার সত্যিই বিন্দুমাত্র লজ্জা নেই তনয়া? আপনার প্রত্যেকটা কথা আমার কাছে এখন জাস্ট ইউজলেস আর বিরক্তিকর মনে হচ্ছে। তনয়া ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, আপনি কি সব অস্বীকার করতে চাইছেন? আপনি আমার রেকর্ড করেননি? আবরার তৎপর গলায় বলে, কখনোই না। তনয়া বড় চোখে তাকিয়ে বলে, মিথ্যে বলছেন এখন? আবরার ক্রোধে দুই হাত দিয়ে তনয়ার বাহু চেপে ধরে। ভয় পেয়ে ঘাবড়ে যায় তনয়া। তোফায়েল, স্নিগ্ধা দুজনেই ভরকে যায় আবরারের এমন কাজে। তনয়ার চোখের দিকে ক্রূর চোখে তাকিয়ে আবরার ব্যগ্র গলায় বলে ওঠে, আমি আপনার রেকর্ড করিনি তনয়া, আপনি আমাকে ফাঁসিয়েছেন। মিথ্যে বলেছেন, নাটকের গুটি হিসেবে ব্যবহার করেছেন আমার ভালোমানুষিকে আর আমাকে। এক নিঃশ্বাস নিয়ে কথাগুলো বলে তোনাকে ঝাড়া মেরে ছেড়ে দেয় আবরার। পরক্ষণে কৌতুক স্বরে হেসে বলে, আর আমিও কি বোকা, আপনার চোখের মিথ্যে অশ্রু দেখে বিশ্বাস করে নিয়েছিলাম আপনার কথা। ভেবে নিয়েছিলাম যে হয়তো বা আমি সম্মান নষ্ট করেছি আপনার। হতেও পারে ভুল করে হলেও অপবিত্র করেছি আপনাকে। স্নিগ্ধার ভারী অদ্ভুত অনুভূত হয় আবরারের কথাগুলোতে। কৌতূহল চেপে রাখতে না পেরে তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ যদি কাউকে রেকর্ড করেই থাকে তাহলে তাকে ফাঁসানোর কথা আসবে কেন? আর সে নিজেও কি তার অপরাধ নিয়ে নিশ্চিত থাকে না? অন্যের কথা শুনে নিজের অপরাধের বিশ্বাস করে। এটাও হয়। আপনার কথাগুলো কি একটু বেশি হাস্যকর শোনাচ্ছে না? আবরার স্নিগ্ধার দিকে চোখ ঘোরায়, দৃঢ় গলায় জবাব দেয়, হাস্যকর শোনালেও এটাই সত্যি। আমি নিশ্চিত ছিলাম না। বিকজ আই ওয়াজ ড্রাঙ্ক এন্ড সেন্সলেস। স্নিগ্ধা অবাক হয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, তার মানে আপনি ইচ্ছে করে কিছু করেননি? আবরার ঘাড় বাঁকিয়ে তনয়ার ভীত মুখের দিকে তাকিয়ে বলে, যেখানে আমি কিছু করিনি সেখানে ইচ্ছে তো অনেক পরের ব্যাপার। ওই সব তনয়ার চাল ছিল। সবটা, পুরোটা। আমাকে বার্থডে পার্টিতে ডেকে নেয়া, আমার ড্রিঙ্কসে ড্রাগস মেশানো, আর তারপর আমি যখন পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ি, নিজের জামাকাপড় নিজে ছিঁড়ে এমন বেহাল অবস্থা করা যে আমি ওর রেকর্ড করেছি, এটা খুব ভালোভাবে প্রমাণ করা যেতে পারে। কথাগুলো কানে পৌঁছাতে তোফায়েল তনয়া একে অন্যের দিকে তাকিয়ে উসখুস করতে থাকে। স্নিগ্ধা হতবাক হয়ে উদ্বেগ নিয়ে বলে, তারপর? আবরার স্নিগ্ধার কথার প্রেক্ষিতে উদ্বেজিত গলায় জবাব দেয়, যখন আমার সেন্স ফিরেছিল দেখলাম তনয়া আমার পায়ের কাছে মেঝেতে বসে কাঁদছে। হা, যদিও মিথ্যে কান্না, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আসলে কি হয়েছিল এখানে।
ব্যস্ত হয়ে তোনাকে ধরতে যাই, সত্যিটা জানতে চাই, কিন্তু যখন ওর মুখ থেকে শুনি যে আমি ড্রিঙ্ক করে ওর সাথে জবরদস্তি করেছি, মাথায় আকাশ ভেঙে পড়েছিল আমার। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, এক মুহূর্তের জন্যে মনে হয়েছিল আমি অধম, ভীষণ অধম। এটুকু বলে থামল আবরার। স্নিগ্ধা অবাক চোখে দেখে যাচ্ছে ওকে, মনোযোগ দিয়ে শুনছে তার কথা। আবরার ছোট্ট করে একটা দম ফেলে তোফায়েলের দিকে তাকায়, বলে ওঠে। তারপর এই ভদ্র লোক এসে জুড়লেন মেয়ের সাথে। কি কান্না বাবা মেয়ের। আমার সাথে সাথে আমার বাবার দিকে প্রশ্ন উঠতে শুরু করল। বাবা যদিও কিছুতেই মানতে পারেনি আমি এরকম করেছিলাম, কিন্তু ওই যে তনয়ার সাথে আমার পূর্বের কয়েকদিনের বন্ধুত্ব দেখায় উনিও বোকা বনে গিয়েছিলেন এদের ড্রামার কাছে। আবরার বলা মাত্রই তনয়া তেতে উঠে বলল, আপনি মিথ্যে বলছেন, আপনি সেদিন। তনয়া এটুকু বলতেই আবরার আগুন চোখে তাকায় তনয়ার দিকে। আবরারের চোখ দেখে ভয় চুপসে যায়। তনয়া কথা না বাড়িয়ে চুপ করে গুটিয়ে থাকে বাবার পাশে। আবরার ক্রুদ্ধ স্বরে তোনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, অনেক বলে নিয়েছেন আপনি, এখন শুধু আমি বলবো আর আপনারা শুনবেন, মাঝখানে একটা কথাও কেউ বলবেন না। আবরার পুনরায় স্নিগ্ধার কৌতূহলী মুখের দিকে ফেরে, শান্ত গলায় বলতে লাগে, জানেন স্নিগ্ধা, আমার বাবা সম্মানের পরোয়া করতেন ভীষণ, তার কথা মতো জীবন চলে যাক, কিন্তু সম্মান যেন না যায়। আর এই তোফায়েল পাঠান যখন বাবাকে প্রেস মিডিয়াকে নিয়ে তোলপাড় শুরু করবে বলছিল, ভয় দেখাচ্ছিল তার সব কিছু শেষ করে দেয়ার, হাহুতাশ করছিল নিজের মেয়ের ধর্ষিতা হওয়ার বিচারের। আমার বাবা মেনে নিতে পারেনি। যে মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি, তার ছেলে একটা মেয়ের শ্লীলতাহানি অভিযোগে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে, ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠেছিল তার। এতটা প্রেসার সহ্য করতে না পেরে মাইল্ড স্ট্রোক হয়েছিল ওনার। তনয়ার বাবার হুমকি, তনয়ার কান্না, মুখ, আমার বাবার অসুস্থতা, সব কিছু মিলিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। অপরাধের গ্লানি আমাকে তাড়া করে বেড়াচ্ছিল সারাক্ষণ, সব সময়। ঠিক কি করলে আমি এই অপবাদ ঘোচাতে পারবো, পাগল হয়ে যাচ্ছিলাম সেসব ভাবতে ভাবতে। তারপর আমি নিজে যেচে তনয়ার সম্মান রক্ষায় তনয়ার সাথে আমার বিয়ের কথা বলেছিলাম, আর এরা এক পায়ে রাজিও হয়ে গিয়েছিল সেই প্রস্তাবে। আবরার থামলে স্নিগ্ধা অধীর গলায় বলল, তাহলে বিয়েতে নকল পেপারস ব্যবহার কেন করলেন? আবরার জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, ওদের শাস্তি দিতে। কিসের শাস্তি? জবাবে আবরার উদ্বেগহীন গলায় বলে, বিয়ের দুদিন আগে আমি জানতে পারি এই সব কিছু ওদের সাজানো ছিল, পুরোটাই। তনয়া আর তোফায়েল বিস্ময়কর চাহনি দিয়ে একে অন্যকে দেখতে থাকে। তোফায়েল ফাঁকা ঢোক গিলল, কোনো মতে মোটা ধ্বনি তুলে বলে উঠল, কি বলতে চাইছো আবরার? নিজের দোষ আমাদের ঘাড়ে দিতে চাইছো? আবরার সন্দেহী ভাবে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় সত্যিই সেরকম কিছু? তোফায়েল এবার বাঁকা হেসে বলেন, সেটা তো তুমি ভালো বলতে পারবে। ধরে নিলাম আমরা যা করেছি সব মিথ্যে, এক মুহূর্তের জন্যে মেনে নিলাম তুমি কিচ্ছু করনি, সব ভুল, সব ভ্রান্ত ছিল। কিন্তু তোমার কথা অনুযায়ী তুমি তো তখন অচেতন ছিলে। তাহলে তুমি কি করে জানলে সবটা সাজানো ছিল আমাদের? এটা বড্ড বেশি মনগড়া কাহিনী বলে ফেললে আবরার। আবরার নিচের দিকে চোখ রেখে মুচকি হাসে। তোফায়েলের কাছে এগিয়ে ভ্রু নাচিয়ে উত্তর দিল, কি জানেন তো মিস্টার তোফায়েল পাঠান, গল্প আপনি ভালোই সাজিয়েছিলেন, কিন্তু ওই যে দেয়ালেরও কান থাকে। আপনি আর আপনার আদরের রাজকন্যা যখন আমাকে আর আমার বাবাকে ফাঁসাতে সক্ষম হয়ে তার উৎসব উদযাপন করছিলেন, আনন্দে মাতিয়ে রেখেছিলেন নিজেদের, আবার কৌতুক করে করে সেসব উচ্চারণও করছিলেন, ঠিক সেই সময় আমি আপনাদের দরজার পাশেই ছিলাম।
ভাগ্যিস বিয়ের ব্যাপারে বাবা কথা বলতে পাঠিয়েছিলেন আমাকে। কথাটা শুনতাই তনয়া তোফায়েলের চোখ বেরিয়ে আসার উপক্রম হতে শুরু করে। চেহারায় স্পষ্ট ছাপ ফুটে ওঠে চিন্তার। কপালের জমতে থাকা ঘাম ফোঁটা আকারে গড়াতে শুরু করে। আবরার প্রগাঢ় আওয়াজে বলে, আমি সব শুনে ফেলেছিলাম সেদিন, যদিও পুরোটা নয়। তবে কিভাবে কি করে আপনি নিজেদের ভিকটিম সাজিয়েছিলেন সেসবটা। আর আপনাদের ওইটুকু কথায় বুঝেও নিয়েছিলাম আমি ফেঁসে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি ষড়যন্ত্রের চোরাবালিতে। আর তাই বুদ্ধি খাটিয়ে সেদিনই বিয়ের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সমস্ত নকল পেপার তৈরি করাই সোহরাব আঙ্কেলকে দিয়ে তনয়া আর আপনার পাতা চালে আমি আপনাদের দুজনকেই মাতো দিতে চেয়েছিলাম। দিয়েওছি। এরপর খুব করে চাইছিলাম যে তনয়া ঠিক যে অপরাধের দায় আমাকে দিতে এত নিচে নামতেও ছাড়ল না সেই কাজগুলোই ঘটাই ওর সাথে, কিন্তু পারিনি। রাগ ক্ষোভ ক্রোধ যত যাই থাকুক, ওর গায়ে একটা টোকা ফেলতেও দ্বিধাগ্রস্ত ছিলাম আমি। ওর দিকে তাকালেই আমার সব মিথ্যেগুলো চোখের সামনে ভেসে উঠত। ভেসে উঠত আমার বাবার হসপিটালের বেডে শুয়ে শুয়ে পার করা পুরো একটা সপ্তাহের কথা। আমাদের বাবা ছেলের নির্ঘুম রাত পার করার দিনগুলোর কথা। তাই স্পর্শ করা তো দূর, মুখ ফিরিয়ে তাকাতেও চাইতাম না আমি তনয়ার দিকে। যতটা বেশি অত্যাচার করতে চেয়েছিলাম করতে পারিনি, কারণ তনয়া খুব চেষ্টা করেছিল আমার মন পেয়ে ওঠার। আফটার অল আমি তো মানুষ, এসব দেখে দয়াও হতো। তাই একটু হলেও একজন নারী ভেবে সম্মান দিতাম। একটু থেমে তনয়ার দিকে তাকিয়ে, তাই বলে এটা কিন্তু আমার দুর্বলতা ছিল না। আর না ছিল আপনার প্রতি ওটা আমার ভালোবাসা। আপনার প্রতি আজ এখন আর ভবিষ্যতেও আমার ঘৃণাই থাকবে তনয়া, শুধু ঘৃণাই থাকবে। আমি একমাত্র এই পৃথিবীতে স্নিগ্ধাকে ভালোবাসি, আর সারাটা জীবন ওকেই ভালোবাসব। কারণ ওর মধ্যে আর যাই হোক আপনার মতো মিথ্যে নেই। স্নিগ্ধা একভাবে তাকিয়ে থাকে আবরারের দিকে। এত কিছু ঘটে গিয়েছে এই মানুষটার ওপর থেকে, আর একটু আগেও সে সবটা না জেনে ভেতরে ভেতরে হলেও কত দোষারোপ করেছিল। এখন তো নিজেকেই নিজের কাছে বড্ড ছোট লাগছে। কয়েক মুহূর্ত সবাই নিশ্চুপ হয়ে থাকে, তনয়ার মুখে কোনো কথাই আসছে না আর। শুধু আহত দৃষ্টিতে এক নাগারে আবরারের শক্ত মুখটাকে অবলোকন করতে থাকে। হুট করে এমন নীরবতায় তোফায়েলের ফোন বেজে উঠল। নাক মুখ কুঁচকে চূড়ান্ত বিরক্তিতে পকেট থেকে ফোন বের করে সামনে ধরল তোফায়েল। স্ক্রিনে আমিনুলের নম্বর দেখে কিঞ্চিত হৃদয় কোঁচকাল। তনয়ার কান্না মাখা মুখের দিকে তাকিয়ে বলল, আমিনুল কল করেছে। আবরার স্নিগ্ধা স্বাভাবিক চেহারায় তাকাল। তনয়া ধরফর করে চোখের পানি মুছে বলল, নির্ঘাত প্রমাণ পায়নি, আবরার সব মিথ্যে বলেছে ওনাদের। দেরি করো না বাবা, রিসিভ করো। তোফায়েল মেয়ের কথায় রিসিভ বাটনে প্রেস করে কানে তোলে ফোন। স্নিগ্ধা অধৈর্য চোখে সেদিকে মনোযোগ দেয় এবার। হ্যালো অফিসার, কিছু জানতে পারলেন? আপনি কি বলছেনটা কি? বিস্ময় নিয়ে তনয়া ব্যস্ত চোখে বাবার দিকে চেয়ে আছে, উদ্গ্রীবতা ছেয়ে আছে মনের মধ্যে। তোফায়েল ফোন রেখে হতাশ দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকায়। তনয়া ব্যতিব্যস্ত হয়ে বলতে লাগে, কি হলো বাবা? আমি ঠিক বলছিলাম তো, প্রমাণ পাইনি তাই না? বলো বাবা, কি হলো বলো। তোফায়েল ছোট্ট করে দম নিয়ে বলে ওঠে, বিয়েটা সত্যিই হয়নি রে মা। তনয়া নির্বাক হয়ে আসে, গলায় দলা পাকানো কান্না উপচে আসে তার। পরক্ষণেই মাথা ভো ভো করে ঘুরতে শুরু করে, ঘুরে পড়তে নিলেই দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধরে ফেলে স্নিগ্ধা। নিজের সাথে ঝাপটে নেয় তোনাকে, অধীর হয়ে বলে, সাবধানে আপু, পড়ে যাচ্ছেন তো।
গলার স্বর শুনতাই তনয়া কপাল কুঁচকে ক্রোধ নিয়ে তাকায়। স্নিগ্ধাকে দেখতেই গায়ে ফুটন্ত পানি পড়ে ফোসকা পড়ার মতো অনুভব হতে শুরু করে। এক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নেয় স্নিগ্ধার থেকে। ঝাঝালো কণ্ঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে ছুঁয়েছিস? নির্লজ্জ বেহায়া মেয়ে, এই সব তোর জন্যে হয়েছে সবটা। স্নিগ্ধা কথার জবাব দেয় না। তবে আবরার এতক্ষণে স্নিগ্ধাকে সরিয়ে নিজের কাছে এনে বলে ওঠে, নির্লজ্জ বেহায়াও নয় আপনি। তনয়া ফিচেল গলায় বলে, আবরার। আবরার এবার শক্ত মুখে উত্তর দিল, এবার নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন, আর কিছু বাকি নেই। তবে এবার আসুন আপনারা, বেরিয়ে যান বাড়ি থেকে। সম্পূর্ণ মনোযোগী দৃষ্টিতে বাইরের নিকষ কালো আর অন্ধকারাচ্ছন্ন রাতের শহরটাকে অবলোকন করছে স্নিগ্ধা। চোখ সেদিকে থাকলেও আদৌ মন নেই সেখানে। সকালের পর এখন রাত নেমেছে। একটু আগেই তেজি সূর্যটাও লাল রং দেখিয়ে ডুবে গিয়েছে পশ্চিমে। ঠিক আবার ভোরের পাখি ডাকলে উঠে আসবে সে পুরনো আলো, ঝলমলে রোদ উপহার দেবে। ক্লান্ত রাত ছটফটে দিনে রূপ নেবে, ব্যস্ত মানুষগুলো আবারও ব্যস্ত হয়ে পড়বে তাদের রোজকার কাজে। সবার দৈনিক তাদের রুটিন মাফিক চলে। প্রকৃত, এই প্রকৃতিতে থাকা প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জীব, একমাত্র মানুষের জীবনকে বাদ দিয়ে, যারা আদৌ জানে না একটু পরেই ঠিক কি হবে, কি হতে চলেছে তাদের সাথে। ভাগ্যে কি লেখা আছে কিংবা কি নেই, কি চাইছি আর কি পাব। নিয়তির রেখাতে কি উজ্জ্বল আলো দেখাবে, নাকি ঢেকে যাবে গুরু গুরু বৃষ্টিতে ভেজা কাগজের মতো মুড়িয়ে নিঃশেষ হয়ে পড়ে রবে। তনয়া চলে গিয়েছে সেই দুপুরে। পরিত্যাগ করেছে এই ঘর, বছর খানেক ধরে সাজানো সংসার। স্বামী সব কিছুকে ঠিক পরিত্যাগ করেনি, পরিত্যক্ত হয়েছে আবরারের কাছ থেকে। হয়তো আবরারের জীবন থেকেও বরাবরের জন্যেই তার যাওয়া। কিন্তু যাওয়ার আগে বাবা মেয়ের বলে যাওয়া প্রত্যেকটা কথাই অতিমাত্রায় ভাবাচ্ছে স্নিগ্ধাকে। বারবার মনে পড়ছে আবরারের সামনে তোফায়েলের আঙুল উঁচিয়ে আওড়ানো শেষ কথা, আমার মেয়ের প্রত্যেকটা চোখের জলের দাম গুনতে হবে তোকে। তনয়ার অগ্নিদৃষ্টি, যে দৃষ্টির অনলে এক নিমিষেই ঝলসে যেতে পারে সে আর তার এই দুদিনের সংসার। ওরা যাওয়ার পরপরই আবরারও বেরিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, আর এখন প্রায় রাতে মোড় নিতে চলল সময়, তবুও খোঁজ নেই তার। এই প্রথমবার আবরারের জন্যে অপেক্ষা করছে স্নিগ্ধা। মন থেকে আকুলতা বাড়ছে আবরার ফিরে আসা নিয়ে। কখন আসবে এই এক প্রশ্ন বাবার উকি মারছে মস্তিষ্কের কোঠায়। আজ এই বাড়িতে কাজের লোক বাদ দিয়ে শুধুমাত্র আবরার আর স্নিগ্ধা। তনয়ার ছায়াও নেই এখানে। হয়তো আবরারের জীবনেও তাই। আবরারের জন্যে ভীষণ রকম খারাপ লাগা এখনো কাটেনি স্নিগ্ধার। মায়া টান অনুভূতি একটু হলেও সেই বিয়ের সময়টার মতোই নাড়া দিচ্ছে। একটা সময় তনয়ার জন্যে শুরু থেকে তার মায়া হতো। অন্য এক নারীর সংসারে হস্তক্ষেপ করাই অপরাধবোধ কাজ করত। কষ্ট অনুভব হতো কারো জীবনে সতীন হওয়ার তকমা গায়ে লাগার। সেজন্যে মনে মনে সহস্র গালি, দোষারোপ, অভিশাপ কম বেরিয়ে আসেনি আবরারের জন্যে। কিন্তু আজকের পর পরিস্থিতিটা একটু ভিন্ন হয়ে এসেছে। তনয়ার প্রতি পুরনো সহানুভূতির জায়গায় সামান্য হলেও ঘৃণা লাগছে এখন। আবার কখনো কখনো মাও হচ্ছে। আর যাই হোক, মেয়েটা তো ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্যেই এমন করেছে। ভালোবাসার ক্ষেত্রে সব সত্যি, সব নির্দোষ। ওই যে ভালোবাসা যেখানে এক বিশাল সমুদ্র, কয়েকটা অন্যায় আর ভুল সেখানে সামান্য আগুনের উল্কাপিণ্ড মাত্র। আকাশটা বেশ অস্পষ্ট, খুব একটা তারা জ্বলছে তাও নয়।
ওই তো হাতে গোনা। কে বলেছে তারা গোনা যায় না? ওই তো গোনা যাচ্ছে। বারান্দার গ্রিল থেকে হাত বার করে স্নিগ্ধা আকাশের দিকে উঁচু করে ধরল, ঠোঁট উল্টিয়ে মনোনিবেশ করল নক্ষত্র গুনতে। 1 2 3, ওই একটা 4, তারপর 5, 1 2 3 4 5 6। হুট করে কিছু একটা মনে পড়তে স্নিগ্ধা থেমে যায়, হাত গুটিয়ে কাছে আনে, বিড়বিড় করে বলে ওঠে, আচ্ছা সব কিছু ফেলে এখন আমার কি করা উচিত? আমি কি সম্পর্ককে সুযোগ দেব? সুযোগ দেব ওনাকে? এমনটা তো নয় যে এই বিয়েতে আমি অসুখী ছিলাম। আমি তো দ্বিমত করিনি এই বিয়েতে, বাবা জিজ্ঞেস করলে মতো দিয়েছি। কারণ আমার মনে কখনো কেউ ছিলই না। সব সময় শুধুমাত্র বাবা মায়ের সিদ্ধান্ত মেনে নিয়ে জীবনে এগোতে চেয়েছিলাম। তাদের মুখের ওপর না বলবো না বিধায় গ্রামের ওই বুড়ো লোকটাকেও বিয়ে করতে রাজি ছিলাম। সেখানে উনি তো হঠাৎ পাওয়া আকাশের চাঁদ তুলনীয় ছিল। একটু থেমে, কিন্তু মন আর মস্তিষ্কের কথা মিলছে না, তালগোল পাকিয়ে আসছে। তনয়া আপুর আকুতি, ওনার সাথে থেকে যাওয়ার মিনতি, সেগুলোই চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। কি করব আমি তাহলে? ওনার সাথে মন দিয়ে সংসার করব? কোনোভাবে এতে কি তনয়া আপুর সাথে আমার অন্যায় করা হবে? এই সংসার থেকে তনয়া আপু বিতাড়িত হলেও ওনাকে নিজের না করে পাওয়ার দীর্ঘশ্বাস কি একটু হলেও থাকবে না? অন্য কারো ভারী নিঃশ্বাস সাথে নিয়ে কেউ কি সুখী হতে পারে? পড়ি। আবরারের গলার স্বর শুনতাই ভাবনার সুতো ছিঁড়ে যায় স্নিগ্ধার। চুপ করে যায়, ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। আবরার মৃদু হেসে ভ্রু নাচিয়ে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? স্নিগ্ধা সেসব কথা কানে তোলে না। আবরারকে দেখে অনেকটা উদ্গ্রীব হয়ে এগিয়ে এসে উদ্বেগ নিয়ে বলে, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? সেই কখন বের হলেন আর এলেনই না। আবরার স্নিগ্ধার মুখের দিকে ভ্রুদয় কুঁচকে তাকায়। তুমি কি আমার জন্যে অপেক্ষা করছিলে? আবরারের চাহনি দেখে স্নিগ্ধা চোখ নামিয়ে নিয়ে বলে, না মানে চিন্তা হচ্ছিল, তাই আর কি। আবরার জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, খেয়েছ? মাথা না তুলেই দুদিকে না বোধক মাথা নাড়ায় স্নিগ্ধা। বলে ওঠে, ভাবছিলাম আপনি এলে খাবো। আবরার সামান্য ঠোঁট এলে মুগ্ধতার হাসি হাসে, কিন্তু স্নিগ্ধার সামনে অপ্রকাশিত রাখতে ওর সামনে থেকে সরে দুপা এগিয়ে গিয়ে সোফার ওপর বসে পড়ে। সারা শব্দ না পেয়ে স্নিগ্ধা সেদিকে তাকায়, উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, তাহলে এখন কি করবেন? আবরার জুতো খুলতে খুলতে তাকায় স্নিগ্ধার দিকে, শীতল গলায় উত্তর দেয়, কিসের কি করব? স্নিগ্ধা তৎপর হয়ে বলে, খাবেন না? আমি কি খাবার রুমে নিয়ে আসব? আবরার এবার স্নিগ্ধার দিকে চোখ না দিয়েই বলে, না, পরে খেয়ে নেব। স্নিগ্ধা খানিকক্ষণ উসখুস করতে থাকে, নুড়ি পাথরের মতো দাঁত দিয়ে মৃদু কামড়াতে থাকে নিচের ওষ্ঠটাকে। হুট করে ব্যস্ত গলায় বলে, আপনার কি তেষ্টা পেয়েছে? পানি খাবেন? আবরার এবার হাতের কাজ থামিয়ে সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, আজকে আমার এত খেয়াল রাখছো যে? কি ব্যাপার বলো তো? আবরারের এমন সোজাসাপটা প্রশ্নে স্নিগ্ধা লজ্জা পায়, উসখুস ভাবটা আরো প্রবল ভাবে চেপে ধরে তাকে। কোনো রকম ইতস্তত করে বলে, না এমনি পানি তো যে কাউকে খাওয়ানো যেতেই পারে। কথাটায় স্নিগ্ধার লাজুক ভঙ্গি চোখ এড়ায় না আবরারের। আবরার মুখ টিপে হাসে, শান্ত আওয়াজে বলে ওঠে, আমি ফ্রেশ হয়ে আসছি, খাবার রেডি করো। ফোল্ড করা শার্টের হাতার ভাঁজ খুলতে খুলতে ওয়াশরুমের দরজায় হাত রাখে আবরার। তবে সিটকিনিতে টান দেয়ার আগে পেছনে ঘুরে একবার স্নিগ্ধার দিকে তাকায়। বেশ ঠান্ডা স্বরে বলে, সেই প্রথম দিন তোমাকে খাইয়ে দিয়েছিলাম, তারপর আর হয়নি। আজকে আবার সেটার পুনরাবৃত্তি করলে মন্দ হয় না কিন্তু। স্নিগ্ধা চটজলদি গোল চোখে তাকায়।
আবরার মুচকি হেসে দরজা ঠেলে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। দরজা লাগাতেই স্নিগ্ধার পাতলা ঠোঁটগুলোও প্রসারিত হয়ে আসে। কোথাও না কোথাও ভেতরটা ভালো লাগায় ছেয়ে যায়। রুমের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে তোফায়েল। ভেতরে একের পর এক জিনিসপত্র ভাঙার তীব্র শব্দগুলো কানে এসে লাগছে তার। কখনো কাচের জিনিস, কখনো আবার কোনো মাটির ফুল দানি, কিছুই হয়তো ভেঙে গুড়িয়ে দিতে বাদ রাখছে না তনয়া। মেয়ে এমনিতে চুপচাপ থাকলেও ভীষণ জেদি, আর তার এমন উৎকট জেদ বাবার কাছে এলেই অতিমাত্রায় বেরিয়ে আসে, যার প্রকাশ এখনো শুনতে পাচ্ছে তোফায়েল। নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারল না তোফায়েল। হাত বাড়িয়ে আগের মতো আরো একবার ধাক্কা দিতে শুরু করল দরজায়। তনু, দরজা খোলো, বাবার কথা শোনো, এরকম ভাঙাচোরা করলে আবরার কি ফিরে আসবে? ও আর কখনো ফিরবে না তোমার কাছে, বোঝার চেষ্টা করো। তোফায়েলের শেষের কথায় ওপাশের বিকট শব্দগুলো থেমে আসে। মেয়ের অবস্থা জানার কৌতূহল চেপে ধরে তোফায়েলকে। মেয়ে কি তার কথা শুনল? তবে কি এভাবে বোঝালেই হবে? তোফায়েলের ভাবনা দীর্ঘস্থায়ী হয় না। দরজা খুলে বেরিয়ে আসে তনয়া। মেয়েকে দেখে অধৈর্য হয়ে তাকায় তোফায়েল। তনয়া বাবার দিকে ফোলা ফোলা চোখের অগ্নি নিক্ষেপ করে বলে ওঠে, এই কথা আর একটা বারও তুমি উচ্চারণ করবে না বাবা। আবরারকে আমি আমার করেই ছাড়ব। তোফায়েল একটা ভারী নিঃশ্বাস টেনে নেয়। শান্তভাবে বলতে যায়, দেখ মা, যা হচ্ছে মেনে নে। আবরার আমাদের হাতের নাগালে নেই। অন্তত আসাদ বেঁচে থাকলে বন্ধুত্বের দোহাই দিয়ে হলেও কিছু একটা করতে পারতাম আমি, কিন্তু এখন সেটাও হবে না। আর আবরারের মতো সিংহতেজি ছেলেকে নিয়ন্ত্রণে আনা চারটিখানি কথা নয়। একটু থেমে, তুই এসব ছাড়। আবরার তোর হয়নি, কিন্তু তোকে ধোঁকা দেয়ার ফল ওকে ভুগতে হবে। এত সহজে ওকে আমি ছেড়ে দেব নাকি? উত্তরে তনয়া তেতে উঠে বলল, তুমি আর কিচ্ছু করবে না বাবা। তোমার একটা প্ল্যানিংও সাকসেসফুল হয়নি, আর হবেও না। উল্টে তোমার প্ল্যান অনুযায়ী চলতে গিয়ে আমি সব হারিয়েছি। তোফায়েল ব্যগ্র হয়ে বলে, এখানে আমি কি করেছি? তুমি কি করেছো মানে? তোমার বুদ্ধিতেই আমি আবরারকে ফাঁসানোর নাটক করেছিলাম। তুমি তো বলেছিলে এসব করলে আবরার অনেক সহজে হাতে আসবে আমাদের। যা বলবো তাই করবে। কই হলো সেসব? এর কিচ্ছু আদৌ হয়নি। কথা শেষে তনয়া শব্দ করে কেঁদে উঠল। তোফায়েল অধৈর্য হয়ে বলল, আরে বাবা, আমি যেরকম ভাবছিলাম সবই তো হচ্ছিল, কিন্তু আবরার যে এতটা চালাক, আমি কি করে বুঝব? ও যে সবটা জানতো সেসব কি তুই নিজে এতদিন ওর সাথে থেকে বুঝতে পেরেছিলি? পারিস নি তো। তাহলে আমি কি করে বুঝব? এটুকু বলে থামল তোফায়েল। তনয়া এখনো কাঁদছে। তোফায়েল ব্যস্ত হয়ে বলল, তনু, তুই এত কেন কাঁদছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না মা। এত কান্নাকাটি করলে শরীরটা খারাপ করবে। তোফায়েল মেয়ের দিকে আগাতে নিলেই তনয়া মুখে হাত চেপে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায় রুমের মধ্যে। হতাশ হয়ে তোফায়েল মেয়ের পিছু ধরে এগোয়। ও গড, এত কিছু! কে রান্না করেছে এসব? আবরারের উত্তেজিত প্রশ্নে স্নিগ্ধা মাথা নিচু করে মৃদু গলায় বলে ওঠে, আমি। আবরার অবাক হয়ে তাকায়, বলে, তুমি রান্নাবান্না জানো? স্নিগ্ধা দুদিকে মাথা নাড়ে, যার অর্থ না। উত্তরে আবরার ভ্রু কুঁচকে বলে, তাহলে এসব কি করে করলে? স্নিগ্ধা ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড পর বলে ওঠে, বই দেখে দেখে। জিজ্ঞাসায় গাঢ় হয়ে আসে আবরারের ভ্রু কুঞ্চন। বই দেখে মানে? বই কোথায় পেলে? রান্নাঘর গোছাতে গিয়ে পেয়েছিলাম। তনয়া আপু রেখেছিল হয়তো। উত্তর পেয়ে আবরারের মুখ স্বাভাবিক হয়ে আসে। একটু ভেবে নিচের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বইটা কি অনেক পুরনো ছিল? জি। আবরার ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল,
তাহলে তোনয়া নয়, ওটা আমার মা রেখেছিলেন। কারণ তোনাকে রান্না করতে কখনো দেখিনি, অবশ্য করতো কিনা জানি না, কারণ আমি তো বেশিরভাগ বাইরেই থাকতাম। যত দূর জানি সার্ভেন্টরাই রান্না করে তোনয়ার ইনস্ট্রাকশন অনুযায়ী। তবে আর যাই হোক, বই দেখে এই ইন্টারনেটের যুগে তোনয়া রান্না করবে এরকমটা আদৌ মনে হয় না আমার। যেহেতু বইটা পুরনো বললে তখন হয়তো বা মাই রেখেছিল কোনো কালে। শুনেছি মাও যখন এই বাড়িতে প্রথম এসেছিল সেও রান্নাবান্না জানত না। আর আমিও প্রায়ই দেখতাম মা কোনো রান্না ভুলে গেলে বই বের করে পড়ে নিয়ে তারপর রান্নার কাজে হাত চালাতো। আবরার চুপ করে যায়। হয়তোবা মায়ের স্মৃতিচারণ করতে ব্যস্ত হয়ে পড়ছে তার আবেগগুলো। স্নিগ্ধার খারাপ লাগে পরিস্থিতিকে অন্য রূপ দিতে। স্নিগ্ধা এবার চঞ্চল গলায় বলে, জানেন আমি না এত বড় বড় আইটেম কখনো করিনি, সামান্য ভাজি তরকারি করেছি, তাও দু একদিন। ওই যখন মা নিতুকে নিয়ে নানু বাড়ি যেত তখন উপায় না পেয়ে বাবার জন্যে করতাম এগুলো। কিন্তু আজ একটু ইচ্ছে হলো রান্না করি, তাই এলাম। কিন্তু জানেন পরবর্তীতে এত চিন্তায় পড়ে গেলাম কি দিয়ে কি কিরব সে নিয়ে। কারো কাছে জিজ্ঞেস করতেও লজ্জা লাগছিল। পরে সেলফের মধ্যে বইটা পেয়ে খুব উপকার হলো আমার। একটু করে পড়েছি আর রেঁধেছি, খেয়ে দেখুন না কেমন হয়েছে। আবরার মুচকি হাসে, মুগ্ধ চোখে তাকিয়ে বলে, তোমার হাতের বিষ খেলেও আমার শান্তি লাগবে পড়ি। রান্না তো অনেক ছোট ব্যাপার। স্নিগ্ধা লজ্জা পায়। লাজুক ভঙ্গিতে কাপা কাপা হাত বাড়িয়ে আবরারের প্লেটে তরকারি তুলে দেয়। আবরার প্লেটে আগে থেকে রাখা চামচ দুটোকে প্লেট থেকে সরিয়ে টেবিলের ওপর রেখে বলে, আজ আমিও হাত দিয়ে খাবো। অ্যাকচুয়ালি কি বলতো, চামচ দিয়ে খেলে ঠিক পরিপূর্ণ তৃপ্তিটা পাওয়া যায় না। স্নিগ্ধা মৃদু হেসে সায়মূলক মাথা নাড়ে। আবরার উৎফুল্ল মন নিয়ে ভাতের সাথে তরকারি মাখতে উদ্যত হয়। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই এক রাশ কৌতূহল নিয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে তৎপর হয়ে বলে, এক সেকেন্ড। ভাতের লোকমা মুখে তুলতে গিয়েও আবরারের কথায় থেমে যায় স্নিগ্ধা, তাড়াহুড়ো করে বলে, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে খাবারে? জবাবে আবরার সরু চোখে বলে, তুমি বই দেখে রান্না করেছো মানে? তুমি পড়াশোনা জানো? স্নিগ্ধা মৃদু আওয়াজে উত্তর দেয়, জানি তো, টুকিটাকি। আবরার অবাক হয়ে বলে, তাই? কোন ক্লাস অবধি পড়েছো তুমি? স্নিগ্ধা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, এইচএসসি দিয়েছি গত বছর। রেজাল্ট কি এসছে? স্নিগ্ধা কাচুমাচু মুখে বলে ওঠে, টেনে টুনে 4.35 পেয়েছিলাম। আবরার ঠোঁট এলিয়ে হেসে বলে, ওহ খারাপ না, তারপর আর পড়লে না যে? স্নিগ্ধার গলার আওয়াজ আরো কমে আসে এবার, মুখ কালো করে বলে, বাবার অর্থনৈতিক অবস্থা আপনার তো কিছুই অজানা নয়। আমার পড়ার আগ্রহ দেখে এইটুকু কোনো মতে কষ্ট করে চালিয়েছে। কিন্তু বাবার পরিস্থিতিটা বুঝতে পেরে আমি আর চাইনি পড়তে। আবরার কিছুক্ষণ নিশ্চুপ থাকল। স্নিগ্ধাও আর কথা তুলল না। কয়েক মুহূর্তের জন্যে একটা গুমোট পরিস্থিতি তৈরি হলো। আচমকা আবরার গলা বাড়িয়ে বলল, তুমি পড়তে চাও? স্নিগ্ধা গোল চোখে তাকায়। উচ্ছ্বাস নিয়ে ঘন ঘন ওপর নিচ মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। স্নিগ্ধার উৎসাহ দেখে আবরার মুচকি হেসে বলল, বাবা পড়ার কথা শুনতাই এত আনন্দ। আর আমি ছোটবেলায় পড়াশোনায় কত ফাঁকিবাজ ছিলাম জানো, পড়তেই চাইতাম না, মা জোর করে বসাতো, তাও কত কিছুর লোভ দেখিয়ে দেখিয়ে। কথা শেষ করে দাঁত বার করে হাসল আবরার। আবরারের হাসিতে স্নিগ্ধার ভালো লাগে। নিজেও মুচকি হাসে ঠোঁট বাঁকিয়ে। মৃদু গলায় বলে, আমি পড়তে চাই, অনেক কিছু শিখতে চাই, আপনাদের মতো গ্র্যাজুয়েট হতে চাই। আবরার নিচের ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে নিয়ে বলল,
ঠিক আছে, আমি তোমাকে অনার্সে ভর্তি করে দেব। স্নিগ্ধার মুখ উজ্জ্বল হয়ে এলো, চকচক করে উঠল চোখগুলো। কৃতজ্ঞতা সূচক চাহনিতে আবরারের দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধার এমন চাহনি দেখে আবরার ভ্রুকুচকে বলল, এভাবে কি দেখছ? স্নিগ্ধা কিছু না বলে তাকিয়ে থেকেই মাথা নেড়ে বোঝালো, কিছু না। আবরার ব্যস্ত হাতে ভাত মেখে স্নিগ্ধার মুখের সামনে লোকমা তুলে ধরে বলল, খেয়ে দেখো তো কেমন হয়েছে আমার বউয়ের রান্না। স্নিগ্ধা মুচকি হেসে হা করে। আবরার আর দেরি করে না ওকে খাওয়াতে। স্নিগ্ধার মনে পড়ে বিয়ের প্রথম দিনের কথা। সেদিন আবরারের হাতে খাওয়া নিয়ে যতটা ঘৃণা, অস্বস্তি লাগছিল, আজ তার এক ফোঁটাও অনুভূত হচ্ছে না। বরং ভালো লাগা কাজ করছে, ভীষণ ভালো লাগা। চলবে।